23-24 সালের অ্যাকাউন্টিং প্রশ্ন, 23-24 সেশনে অ্যাকাউন্টিং 20টা প্রশ্ন এসেছিল। সিরিয়াল নাম্বার ছিল হচ্ছে তোমার 23-24 সেশনে 41 থেকে। আসো প্রথম কোশ্চেনটা কি আছে, উদ্বৃত্ত পত্রে স্টক হোল্ডার। আমরা জানি এই স্টক হোল্ডার আর একদম শেয়ার হোল্ডার পরীক্ষা থাকবে, কিন্তু স্টক হোল্ডার একদম কি ভাইয়া, শেয়ার হোল্ডার। ওকে ফাইন, শেয়ার হোল্ডার ক্লিয়ার। তাহলে স্টক হোল্ডার বা শেয়ার হোল্ডার সত্ত্ব মানে কি জানো, তার অ্যাসেট মানে যে কতটুকু পাবে, কিভাবে বোনাস শেয়ারের বিতরণ করা। এক কথায় দেখো, প্রথম কথা হচ্ছে ভাই এখানে কি চাইছে, মূল কথা কি বোনাস শেয়ার। আচ্ছা বোনাস কি ইংরেজি শব্দ, বাংলা বোনাস ইংরেজি শব্দ, এবং বোনাসের বাংলা কি, অধিবৃত্ত। কেন বলছি জানো, পরীক্ষার হলে কিন্তু এই কোশ্চেন একটু নাম চেঞ্জ করে থাকতে পারে। তার মানে এক কথায় বলছে তোমাকে কোনটি বোনাস শেয়ারের কথা বলছে এখানে, রাইট। তাহলে বোনাস শেয়ারের কথা বলছে, আই রিপিট কি বলছে এখানে, বোনাস শেয়ার। আমরা সবাই মনে রাখবো বোনাস শেয়ারের কথা বললে, আই রিপিট মনে রাখবো, আই রিপিট বোনাস শেয়ারের কথা বললে, আই রিপিট বোনাস শেয়ারের কথা বললেই একটা জিনিস মাথায় রাখবা, বোনাস শেয়ার মানেই হচ্ছে মালিকানা সত্ত্ব অপরিবর্তন। তাহলে বোনাস শেয়ার মানে কি, মালিকানা সত্ত্ব অপরিবর্তন। বোনাস শেয়ার মানেই হচ্ছে মালিকানা সত্ত্ব অপরিবর্তন। তাহলে বোনাস শেয়ারের জাবেদা মানে এক কথায় হচ্ছে ও মালিকানা সত্ত্ব মাইনাস আর হচ্ছে মালিকানা সত্ত্ব প্লাস। কিভাবে ভাইয়া, তো একবার মাইনাস আর একবার প্লাস, তো আমি একবার মাইনাস হয় একবার প্লাস, কিভাবে বলতেছি পরে। ওকে ফাইন, কিভাবে হয়, বোনাস শেয়ার কোথা থেকে দেওয়া হয়, আমার কি সংরক্ষিত মুনাফা থেকে। এখন তুমি মুনাফা থেকে যদি বোনাস শেয়ার দাও কিছু অংশ, তাহলে কি হবে, তোমার মুনাফার পরিমাণ কমে যাবে, তাহলে মুনাফা কমে যাবে, মুনাফা কি হবে, মুনাফা কমে যাবে। আর মুনাফা কমে গেলে কি হয়, ওই মাইনাস। অন্যদিকে কি হচ্ছে, শেয়ার দিলেই তো লভ্যাংশ বাড়ে, সরি মূলধন বাড়ে। তুমি যাকে শেয়ার দাও, যেই ওয়েতে দাও, তার মানে তোমার এখানে কি হবে, মূলধন বৃদ্ধি পাবে, রাইট। তার মানে মূলধন ওই প্লাস। তারপর বলতে পারি বোনাস শেয়ারের মানে হচ্ছে ওই মাইনাস আর ওই প্লাস, এক কথা শেষ। তাহলে পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন বোনাস শেয়ারের হিউজ ভাবে এবং হিউজ স্টাইলে থাকবে, তোমাকে একটা অ্যান্সার করতে হবে যে ওই মাইনাস আর ওই প্লাস, শেষ। এই জন্য বলতে পারি একবার মাইনাস একবার প্লাস, তাই বলতে পারি একবার হ্রাস একবার বৃদ্ধি, দ্যাটস মিন অপরিবর্তন, কারণ মাইনাস আর প্লাস এক, তাহলে মালিকানা সত্ত্ব কি, অপরিবর্তন। এভাবে পরীক্ষায় প্রশ্ন হয়, ক্লিয়ার। ওকে, তাহলে বলতে পারি যাবে কি, দেখো মুনাফা কম, এই যে সংরক্ষিত মুনাফা থেকে বাদ, বাদ মানে কি মাইনাস। অন্যদিকে মূলধনের সাথে যোগ, তাহলে মূলধনের সাথে যোগ মানে ওই প্লাস, সংরক্ষিত বাদ মানে ওই মাইনাস। তাহলে ভাই আলটিমেটলি আমি যা তোমাকে দেখাইলাম এই কোশ্চেনটার বাংলা ভার্সন এখানে এসেছে, ক্লিয়ার। তার মানে ক্লিয়ার, তার মানে এই কোশ্চেনকে বিভিন্নভাবে পেঁচাইতে পারে, ঘুরাইতে পারে, এইভাবে দিতে পারে যে বোনাস শেয়ারের ফলে কি হয়, হিসাব সমীকরণের কোশ্চেন আসলে ওই মাইনাস ওই প্লাস, বা বলতে পারবে মালিকানা সত্ত্ব একবার হ্রাস, মালিকানা সত্ত্ব একবার হ্রাস একবার বৃদ্ধি, অথবা বলতে পারে মালিকানা সত্ত্ব অপরিবর্তন। যেই কোনো ভাবে আসুক একটা অ্যান্সার বোনাস শেয়ার, শেষ। ক্লিয়ার ভাইয়া, তাহলে বোনাস শেয়ারে এই একটাই অ্যান্সার, ক্লিয়ার। ওকে ফাইন, এবার আসো নেক্সট কোশ্চেনটা একটু দেখার ট্রাই করি। নেক্সট যে কোশ্চেনটা আমাদের এখানে আছে, একটি হিসাবকালের নিট আয়, এক নিট বিক্রয়, সরি নিট বিক্রয় কথা বলছে, ভালো একটু দেখার ট্রাই করো সবাই কাইন্ডলি। একটি হিসাবকালের নিট বিক্রয়, সবাই একটু মন দাও কাইন্ডলি, হ্যাঁ দেখো নিট বিক্রয় কথা বলছে, তাহলে এখানে নিট বিক্রয়ের পরিমাণ হচ্ছে এত টাকা, এখানে হচ্ছে মোট লাভের হার দেওয়া আছে এত টাকা, নিট লাভের হার দেওয়া আছে এত টাকা, ঠিক আছে। উক্ত হিসাবকালের পরিচালন ব্যয় কত, আচ্ছা পরিচালন ব্যয়, প্রথম কথা পরিচালন ব্যয় কই থাকে, আমরা সবাই জানি পরিচালন ব্যয়টা কোথায় থাকে। ওকে ফাইন, আমরা জানি মোট লাভ, সেই মোট লাভ থেকে আমরা কি করি, পরিচালন আয় যোগ করি, পরিচালন ব্যয় ভাগ করি, অপরিচালন সব ক্যালকুলেশন লাস্টে পাই নিট লাভ, নিট লাভ। তার মানে এক কথায় বলতে পারি আমরা এই কোশ্চেনটা আমার সাথে সবাই একমত, মোট লাভ আর নিট লাভ এটার মাঝখানে থাকে কি পরিচালন আয় পরিচালন ব্যয় সবকিছু মাস পয়েন্টে থাকে, ক্লিয়ার। তো প্রথম কথা মাস পয়েন্টে থাকে, ক্লিয়ার। ওকে ফাইন, এখন দেখো যেহেতু মাস পয়েন্টে আছে, যেহেতু কি আছে ভাইয়া মাস পয়েন্টে থাকে, ক্লিয়ার। এখন এই মাস পয়েন্টে থেকে যেই জিনিসটা সব থেকে তোমাকে বোঝা ইম্পর্টেন্ট, ভালো করে বুঝো, খুব গুরুত্বপূর্ণ কথা, তাহলে তুমি খুব গুরুত্বপূর্ণ সহকারে বুঝো, তাহলে তুমি এই জায়গায় যেই কাজটা করতে হবে মোট লাভ বের করতে হবে, রাইট। ওকে ফাইন, তাহলে মোট লাভ বের করবো, ওকে নিট লাভ বের করতে হবে, ওকে ফাইন। তাহলে মোট লাভ কত 40% বের করবো, নিট লাভ কত 25% বের করবো, এই দুটার গ্যাপ হচ্ছে পরিচালন ব্যয়। ওকে ফাইন, এভাবেই তুমি করতেছো, এভাবেই করো। আচ্ছা তোমার কি নেটওয়ার্কে কোনো প্রবলেম হচ্ছে, একটু কাইন্ডলি আমাকে জানাও তো কাইন্ডলি তোমরা।
নেটওয়ার্কে কোনো সমস্যা হচ্ছে? অল ইজ ওকে? নেটওয়ার্কে কোনো প্রবলেম? একটু আমাকে কাইন্ডলি জানাবা, হ্যাঁ? ওকে। নেটওয়ার্কে কোনো সমস্যা আছে ভাইয়া? একটু কষ্ট করে জানাবো। কোনো প্রবলেম হচ্ছে? একটু কাইন্ডলি আমাকে জানাও তো কাইন্ডলি তোমরা। আচ্ছা, সমস্যা হলে জানাবা, ঠিক আছে? ওকে ফাইন। সমস্যা অবশ্যই জানাবা। দেখো, তাই এই জায়গাটা আমাদের কি মোট লাভ আছে একটা অ্যামাউন্ট, নিট লাভ ধরে নাও, সে ফরদার এটা 40% করে বেরো, ধরে নাও, আমি ধরে নিতে বলছি 200 টাকা, এখানে 25% বেরোলো, তাহলে কি ভাইয়া 180 টাকা। তাহলে এই দুটোর পার্থক্য কত? 20। আর পরিচালন ব্যয় তো মাইনাস, তাহলে সেটা অ্যান্সার ওকে হতে পারে। তাহলে আলটিমেটলি খুব ভালো করে খেয়াল করো, তাহলে এই জায়গায় আমি এই সিস্টেমে করব না, আমি অন্য সিস্টেম অ্যাপ্লাই করবো। দেখো তো, এই বিক্রয়ের মধ্যে লাভ আর হচ্ছে কি মোট লাভ নিট লাভ, তাহলে বাকি যতটুকু আছে পরিচালন খরচ, তাহলে এই দেখো তো এখান থেকে এটা বাদ দিলেই কি এই যে পাওয়া যায়। তাহলে আমি বলতে পারি এই 40% আর 25%, তাহলে এই দুটার পার্থক্য যদি পরিচালন ব্যয় হয়, তাহলে 40 আর 25 এখানে ডিফারেন্স কত? 15%। তাহলে এই 15%টা আছে পরিচালন ব্যয়। কেন ভাই? যদি আমার লাভের হার থাকে কি এই, আচ্ছা ওকে, আমি একটু সময় দাও কাইন্ডলি, দেখতেছি নেট কি প্রবলেম, জাস্ট একটু ওয়েট করো, হ্যাঁ? আমার একটু নেট কানেকশনটা ঠিক করে ট্রাই করতে, ঠিক আছে? ক্লাস আটকে যায়। আচ্ছা ঠিক আছে ভাই, সমস্যা নেই, দেখতেছি, একটু সময় দাও, ঠিক আছে? ওকে ভাই, তারটা নিয়ে আই, আজব তো, এটা তার টেনে নিয়ে ওখান থেকে, একটু সময় দাও, নেট প্রবলেম হচ্ছে আসলে, নেট প্রবলেম। ওকে, আসলে নেট প্রবলেম হচ্ছে, একটু হতে পারে এটা, একটু আমাকে কাইন্ডলি সময় দাও, দেখতেছি, হ্যাঁ? আচ্ছা, এবার একটু আমাকে জানাও সব ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? একটু কাইন্ডলি আমাকে জানাবা, ঠিক আছে? নেট ঠিক আছে কিনা, ঠিক আছে ভাই? ওকে ফাইন, একটু জানাবা যে এভরিথিং ইজ ক্লিয়ার কিনা, কারণ আসলে কি বলে যে এই জিনিসটা তো আমার হাতে নেই। ঠিক আছে, এবার একটু জানাবা কাইন্ডলি, ঠিক আছে? একটু আটকে আছে, এবার কি ক্লিয়ার আছে? সব কি পারফেক্ট না? একটু জানাও কাইন্ডলি, হ্যাঁ? সব পারফেক্ট আছে কিনা, এই কোশ্চেন অ্যানালাইসিস গুলো করে গেলে তুমি দেখবা যে তোমার, দাঁড়া পরে, ওকে ভাই, কি বলে যে আশা করি এখন ঠিক আছে, কি বলো, এখন একদম পারফেক্ট আছে, রাইট? ইনশাল্লাহ আর কোনো সমস্যা নেই, ওকে ফাইন, সব ঠিকঠাক আছে কিনা একটু কাইন্ডলি জানাও আমাকে, হ্যাঁ? সব কি পারফেক্ট আছে? একদম সব পারফেক্ট আছে কিনা, এই কোশ্চেন অ্যানালাইসিস গুলো করে গেলে তুমি দেখবা সব কি পারফেক্ট আছে ভাইয়া, সব 100 সব এখন ইনশাল্লাহ, হ্যাঁ? কি বলে যে আশা করি এখন ঠিক আছে, কি বলো, নিচে রাখো, একদম পারফেক্ট আছে, রাইট? আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে ভাইয়া, ওকে ফাইন। আসো, এবার আসো ভাইয়া, খুব মন দিয়ে খেয়াল করো, তাহলে যদি সব ঠিকঠাক থাকে, ওকে ফাইন, খুব মন দিয়ে খেয়াল করো, এবার কি ঠিকঠাক আছে ভাইয়া? একটু কাইন্ডলি জানাও, একটু কষ্ট করে জানাও সব পারফেক্ট আছে কিনা, পারফেক্ট একদম, আর কোনো সমস্যা নেই না? যদি সব ঠিকঠাক থাকে একটু কাইন্ডলি কষ্ট করে আমাকে জানাবা, কেমন? ওকে ফাইন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা একটু সামনের দিকে ফরওয়ার্ড করে ট্রাই করি। সবকিছু কি ঠিকঠাক আছে? একটু কষ্ট করে জানাও, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখো, তাহলে ভাইয়া এই জায়গাটা আমরা যেই জিনিসটা দেখবো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে কোনটা জানো? তোমার নিট বিক্রয় থেকে একটা মোট লাভ, একটা নিট লাভ, এই মোট লাভ আর নিট লাভ দুটো ডিফারেন্সটাই কিন্তু কি পরিচালন ব্যয়। তাহলে আমি কি বলতে পারি এই পার্সেন্টেজের ক্ষেত্রে 40 আর হচ্ছে 25 দুটো ডিফারেন্স কি পরিচালন ব্যয়। ক্লিয়ার 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 ক্লিয়ার, ওকে ভাইয়া? তাহলে ভাইয়া এই দুটো ডিফারেন্স কি? এই দুটো ডিফারেন্স হচ্ছে পরিচালন ব্যয়। তাহলে বলতে পারি 15% পরিচালন ব্যয়। তাহলে একবারে আমি এটার উপর ডিরেক্ট 15% করলে অ্যান্সার শেষ। তাহলে এই জায়গাটা ইম্পর্টেন্ট যে আমি 7,80,000 যার উপরে কিভাবে 15% করবো। 15% মানে কি জানো? ফার্স্ট অফ অল আমি কি করবো? 10% আনবো। তাহলে ভাই 10% মানে কি মনে রাখবা? মনে 10% মানে একটা শূন্যবাদ। আই রিপিট, 10% মানে কি? একটা শূন্যবাদ। 10% মানে একটা শূন্যবাদ, তার মানে একটা শূন্যবাদ 10% মানে 18,000, সরি 78,000। তাহলে আরো লাগবে 5%। তাহলে 5% মানে 78,000 অর্ধেক। 5% মানে 78,000 অর্ধেক। তাহলে 78 অর্ধেক কত? 70 অর্ধেক হচ্ছে কত? ধরে নাও সে বললাম 80 অর্ধেক কত? 40। তাই আমি তো 2000 বেশি ধরছিলাম। আমি আবার বলছি 80,000 অর্ধেক ধরো 40, তাহলে আমি তো 78,000 ধরছিলাম। 78,000 থেকে 80,000 ধরছিলাম, 2,000 বেশি। তারপর 2,000 অর্ধেক 1,000, তাহলে 40 থেকে 1,000 কমাও 39,000। তাহলে 78,000 আর 39,000 যা যোগ করলে যা হবে
তা আমার অ্যান্সার। আবার বলছি 78,000 টাকা তো 10%, তাহলে 5% কত? 78 এর অর্ধেক হচ্ছে 39, দুটো যোগ করলে অ্যান্সার শেষ। ক্লিয়ার? এখনো কি নেট সমস্যা করতেছে? আচ্ছা আমি দেখতেছি আর কি, এটা তো হতে পারে না, আমি এক্সট্রিমলি খুবই সরি, খুবই সরি, খুবই সরি। একটু ওকে, আমি আসলে কি বলবো, খুবই দুঃখজনক, যেহেতু এটা হচ্ছে অনেকদিন ক্লাস নিই না তো, লাইভ ক্লাস, যার কারণে হচ্ছে তোমার নেট কালেকশন বা এগুলো আছে একটু নলেজের বাইরে আছে আর কি। তো এগুলো একটু প্রবলেম, এগুলো সব ঠিক করে ফেলবো ইনশাল্লাহ। বাট ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, একটু কষ্ট হলেও করে ফেলবো আর কি। হ্যাঁ, আমি সরি বলছি বারবার এরকম সাময়িক অসুবিধার জন্য, ঠিক আছে? ওকে, আসো ভাইয়া। তাহলে ভাইয়া এখন দেখো, খুব মন দিয়ে খেয়াল করো, আমি কিন্তু বারবার তোমাদেরকে সরি বলছি, হ্যাঁ তোমরা একটু কষ্ট করে মেনটেন করে নাও, কারণ একটু শেষ করতে পারলেই তোমাদের লাভ এবং তোমরা উপকৃত হবে। তোমরা যারা আমার ক্লাস করো তোমরা আমার সম্পর্কে খুব ভালোই জানো। সো একটু বলবো হচ্ছে ভাইয়া একটু অ্যাডজাস্ট করে নাও, কেমন? যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবো, কেমন? ওকে ফাইন। দেখো এখানে তাহলে আমি আবার একটু তোমাকে রিপ্লে করার ট্রাই করি। এই কোশ্চেনটা এক কথায় কিভাবে তোমাকে মোট পরিচালন ব্যয় বের করতে বললো, ঠিক আছে? তার মানে পার্সেন্টেজটা কিভাবে, 78,000 টাকার উপরে কত, 7,80,000, 10% করে 78,000, 10%, তাহলে 5% এর অর্ধেকের অর্ধেক 39, তা 78 39 যোগ করলে কত হবে, যেটা হবে সেটাই অ্যান্সার। কিভাবে করবা দেখো, তাও শিখাই দিই। ওকে, ধরো 70 আর 30 1 লাখ, ওকে ফাইন। 8,000 আর 9,000, তাহলে 9 8 দুগুণী 16 আর 1 17, তাহলে 1,17,000 টাকা অ্যান্সার। ক্লিয়ার? এই ক্যালকুলেশনে যে যত বেশি ফাস্ট, আবার এখন যে ভাই গোপালগঞ্জে ক্লাসে আসবেন, যে অবশ্যই আসবো, আল্লাহ ভরসা। ওকে ভাইয়া, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে এই যে ক্যালকুলেশনে যে সুপার ফাস্ট হতে পারবে, সে কিন্তু অ্যাডমিশন থেকে অবশ্যই আগে থাকে এবং সে দ্রুত অ্যান্সার করতে পারবে। ক্লিয়ার? তো এই যে দুটো যোগ করলে 1,17,000। এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেভাবে আরো আসতে পারে, তোমাকে বলতে পারে, খুব মন দিয়ে খেয়াল করো, খুব মন দিয়ে খেয়াল করো, তোমাকে বলতে পারে নিট লাভের হার, নিট লাভের হার মোট লাভ থেকে 10% বেশি। তখন কি হতো, নিট লাভের হার মোট লাভ থেকে 10% কম, নিট লাভের হার মোট লাভ থেকে 10% কম, তখন তুমি কি করতে জানো, এই মোট লাভ আগে বের করতাম। তাহলে আগে কি করতাম, মোট লাভ বের করতাম, আগে একটা মোট লাভ বের করতাম, মোট লাভ বের করতাম, সেই মোট লাভের উপরে আরো 10% কি কম করতাম, কম করে যাওয়া হতো, তার নাম নিট লাভ, তার নাম নিট লাভ। এখন ইন্টারেস্টিং ব্যাপার, এই যে কম যেটা, এটার নাম কি, এটার নামই পরিচালন ব্যয়। কেন? পরিচালন ব্যয়ের ফলেই তো কমে, একই কথা হতো, বুঝতে পারছো? তাহলে এরকম পার্সেন্টেজ দিয়ে কমানো বাড়ানো বলতে পারে, তোমাকে মাথায় রাখতে হবে। ক্লিয়ার ভাইয়া? তার মানে বুঝতেই পারছো, পার্সেন্টেজ দিয়ে এবং কমানোর কথা বলতে পারে যে মোট লাভের থেকে 10% কম। যদি বলতো 10% বেশি, তাহলে বেশি মানে কি, সেটা তো পরিচালন আয়, বেশি হলে সেটা পরিচালন আয় হতো, আর কম হলে পরিচালন ব্যয়। বুঝতে পারছো কি বলছি? তাহলে আয় আর ব্যয়, যদি মোট লাভ থেকে বেশি হয় সেটা হচ্ছে আয়, আর মোট লাভ থেকে কম হলে এটা ব্যয়। আশা করি ক্লিয়ার। আসো নেক্সট কোশ্চেন দেখার ট্রাই করো একটু কাইন্ডলি। এখানে কি আছে, এই কোশ্চেনটা বলছে যদি কোনো বছরে প্রতিষ্ঠানের সম্পত্তি এত টাকা, তো সম্পত্তি দেওয়া আছে কমে, তো সম্পত্তি হ্রাস, দায় এত টাকা কি হয়েছে ভাইয়া, বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব কি প্রভাব পড়বে? তাহলে আলটিমেটলি প্রথমে মালিকানা সত্ত্ব, তাহলে এ সমান সমান এল প্লাস ওই, এখানে ওই অ্যান্সারটা চাইছে, তার মানে ওই কে চাইছে, রাইট? তারপর ওই কে চাওয়া মানে কি, তাহলে ওই আমার অ্যান্সার। ওকে ফাইন, এটাকে ফোকাস করতে হবে। এবার আসো, মালিক সম্পত্তি কমে, আচ্ছা এটা হ্রাস পাইছে, তাহলে বলো তো এইটা যদি কমে, এটা তো অ্যান্সার, তাহলে এটাও কমবে কেন? সমান সমানের এক পাশে কমে আর এক পাশে কমে, আমরা সবাই জানি, এটা 70,000। ওকে ফাইন, দায় এত টাকা কি হয়েছে, বৃদ্ধি প্লাস, তাহলে এটা প্লাস হয়েছে, রাইট? এখন বলতো এইটা প্লাস হলে অ্যান্সার যেহেতু এইটা, তাহলে এইটার কি ইফেক্ট হবে, এইটা আর এইটা সমান সমানের একই পাশে, আই রিপিট, এল আর ওই সমান সমানের একই পাশে, তাহলে দেখুন একই পাশে, আই রিপিট একই পাশে, তাহলে একটা প্লাস হলে একটা মাইনাস, একই পাশে একটা প্লাস হলে একটা মাইনাস, তাহলে একই পাশে একটা প্লাস হলে একটা মাইনাস, তাহলে কত ভাইয়া, 1,00,000 টাকা। তাহলে আমাকে একটা কথা বলো তো, এখানে একবার মাইনাস, এখানেও মাইনাস, দুইটাই তো মাইনাস, ওইর ক্ষেত্রে দুটাই মাইনাস, তাহলে মাইনাস কি টোটাল, এখানেও হ্রাস এখানেও হ্রাস, তাহলে টোটাল 1,70,000 টাকা কি হয়েছে, হ্রাস হয়েছে। এই যে ক্লিয়ার, 1,70,000 টাকা হ্রাস, কেন হ্রাস, এটাও মাইনাস এটাও প্লাস, মাইনাস।
স্যার যদি এখানে প্লাস হইতো তাহলে প্লাস 1 লাখ মাইনাস কি 70, তাহলে বলতাম কি প্লাস আর মাইনাস, তাহলে কত থাকতো, তাহলে প্লাস 30,000 থাকতো। আর প্লাস 30 মানে কি, প্লাস 30 মানে এটা বৃদ্ধি হইতো, ক্লিয়ার কথা। আর দুইটাই মাইনাস মানে হ্রাস, কথা ক্লিয়ার। এখন আসো এখানে কোশ্চেন, তাহলে তুমি অ্যান্সার পারা মানে কোশ্চেন পারা না, ক্লিয়ার। তাহলে অ্যান্সার পারা মানে কোশ্চেন পড়বেন না, কিন্তু এখানে একটা কথা আছে, এখানে প্রশ্ন হচ্ছে, এখানে একটা কথা আছে, এখানে প্রশ্ন হচ্ছে ভাইয়া খুব মন দিয়ে খেয়াল করো, এইটুক পারা মানে যে কোশ্চেন এটা চলে আসবে ব্যাপারটা এরকম না, কোশ্চেন প্যাচ দেবে। যদি এখানে বছর শুরুতে একটা মালিকানা সূত্র থাকতো তাহলে কি হতো, তাহলে আগে ওই মালিকানা সূত্র টাকা বসাতে হতো, ক্লিয়ার। তাহলে বছর শুরুতে যদি থাকতো ওইটাকে বসাতে হতো, কথা বুঝতে পারছো? ওকে ফাইন। তাহলে বছর শুরুতে যদি কোনো মালিকানা সূত্র থাকতো ওইটা বসাতে হতো, বুঝতে পারছো? তারপরে অ্যান্সার করতে হতো। তাই এটার নাম হচ্ছে বছর শেষে নিট মালিকানা সত্ত্ব অথবা হ্রাস বৃদ্ধি, একই কথা। ওকে, হ্রাস বৃদ্ধি বললে আমি দেখবো কতটুকু হ্রাস বা বৃদ্ধি হয়েছে, তো দুই রকম অ্যান্সার চাইতে পারে, কথা কি ক্লিয়ার হয়েছে? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আর শুরুতে থাকলে সেটা নিয়ে আমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে ভাইয়া? ওকে, আশা করি ক্লিয়ার। এখানে ওকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ, মানে এটা একদম টপ নচ কোশ্চেন, যে মালিকানা সত্ত্ব বের করার সময় খেয়াল রাখতে হবে। অনেক সময় বলে নিট সম্পত্তি কত, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, তো নিট সম্পত্তি বললেও ওই মালিকানা সত্ত্বই সব তোমাকে চাইবে, তো নিট সম্পত্তি বললে ওই মালিকানা সত্ত্ব তোমাকে বের করতে হবে, যে বছর শেষে নিট সম্পত্তির পরিমাণ কত, তোমাকে ওই মালিকানা সত্ত্ব বের করতে হবে। তাহলে মালিকানা তো অনেকভাবে অ্যান্সার থাকে, আশা করি তুমি বুঝে গেছো ইনশাআল্লাহ, ঠিক আছে? আসো নেক্সট কোশ্চেন আমি যাই। এসে এখানে বলেছে নিচে কোনটি বিপরীত হিসাব নয়, পরীক্ষার হলে স্টুডেন্টরা এখানে ভুল করে, বিপরীত নয় বলেছে। আচ্ছা, প্রথমত বিপরীত হিসাব নয়, বিপরীত হিসাব নট সম্পদ। হিসাব মানে কি, বিপরীত হিসাবের মধ্যে অনেকগুলো আছে, এখানে ভুল করে সবাই। হিসাবের মধ্যে কি আছে, বিপরীত সম্পদ আছে, হ্যাঁ, অনেকে ভাবে কি বিপরীত সম্পদ, নো, বিপরীত হিসাবের মধ্যে অনেকগুলা, হিসাবের মধ্যে থাকে বিপরীত সম্পদ, বিপরীত দায় আছে, ওকে, বিপরীত আয় আছে, সবগুলো ক্লিয়ার করো, কারণ কোনো একটাতে কোশ্চেন চলে আসবে ইনশাআল্লাহ। বিপরীত ব্যয় আছে, জাস্ট একটু মাথায় নাও, বিপরীত মালিকানা সত্ত্ব আছে, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা শিখো, মন দিয়ে বোঝার ট্রাই করো। বিপরীত সম্পদ যা সম্পদকে কমায় দেয়, তাহলে বিপরীত সম্পদ যা সম্পদকে কমায় দেয়, তাহলে বিপরীত সম্পদ যা সম্পদকে কমায় দিবে, সম্পদ থেকে মাইনাস হবে, তাহলে সম্পদ তো সাধারণত ডেবিট, তাহলে বিপরীত সম্পদ হচ্ছে ক্রেডিট। তাহলে বলতে পারি বিপরীত সম্পদ কোন জের প্রকাশ করে, ক্রেডিট জের, ক্রেডিট জের। তো বিপরীত সম্পদের করে এ মাইনাস, দ্যাটস মিন ক্রেডিট জের প্রকাশ করে, কোন জের, ক্রেডিট জের। আচ্ছা, বিপরীত দায়, দায় সাধারণত কি হয়, ডেবিট, তাহলে বিপরীত দায় কে, উল্টা ক্রেডিট। ওকে ফাইন, সরি, দায় সাধারণত ক্রেডিট, তো বিপরীত দায় কি হবে, উল্টা, বিপরীত দায় কি হবে, উল্টা, 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 তাহলে এল মাইনাস, এবং এল মাইনাস মানে কি, এটা কোন জের, ডেবিট জের। তো বিপরীত দায় কোন জের প্রকাশ করে, ডেবিট জের। বিপরীত আয় কোন জের প্রকাশ করে, আয় সাধারণত ক্রেডিট, তো এখানে আয় কি হবে, এখানে বিপরীত আয়, আয়কে কি হবে, উল্টায় দিবে, উল্টায় দিবে, উল্টা দিলে কি হবে, ডেবিট জের, কারণ আয় সাধারণত ক্রেডিট, এখানে উল্টা দিলে ডেবিট জের। ওকে, আসো বিপরীত ব্যয়, ব্যয় সাধারণত ডেবিট, এখানে কি, এখানে কি ব্যয়কে কি উল্টায় দিবে, তার মানে ব্যয়কে কমায় দিবে, তার মানে বিপরীত জের প্রকাশ করে। তাহলে ব্যয়ের বিপরীত হচ্ছে ব্যয় ডেবিট, আর বিপরীত ব্যয় ক্রেডিট। মালিকানা সাধারণত ক্রেডিট, এখানে কেউ উল্টে যাবে, ডেবিট জের। তাই এই যে বিপরীত সম্পদ কোন জের, বিপরীত দায়, বিপরীত আয়, বিপরীত ব্যয়, এইগুলা কোনটা কোন জের প্রকাশ করে, এখান থেকে প্রশ্ন হবে এক। দ্বিতীয়ত বিপরীত সম্পদ কি, পুঞ্জীবিত অবচয়, জমাকৃত অবচয়, এইগুলা। তারপর হচ্ছে তোমার ক্রমজিত অবচয়, এইগুলো হচ্ছে তোমার বিপরীত সম্পদ, যে সম্পদকে কমায় দেয়। তারপরে বিপরীত দায়, দায়কে কমায় দেয়, বন্ডের অবহার, ওকে, বা ঋণপত্র অবহার, এগুলা কি বিপরীত দায়, বিপরীত দায়, দায়কে কমায় দেয়। বিপরীত আয় কি, বিপরীত আয় হচ্ছে যে তোমার আয় কি, বিক্রয়, তাহলে বিক্রয়, বিক্রয় ফেরত, তারপর হচ্ছে তোমার কি বিক্রয় বার্তা, এগুলা বিক্রয়কে কমায় দেয়, আয়কে কমায় দেয়। বিপরীত ব্যয় কি, ওই যে ক্রয় বার্তা, তারপর হচ্ছে ক্রয় ফেরত, এগুলা কি বিপরীত ব্যয়, কারণ এগুলা ক্রয় থেকে মাইনাস করা হয়। বিপরীত মালিকানা সত্ত্ব কি, ও মোস্ট ইম্পর্টেন্ট, লভ্যাংশ একটা বিপরীত মালিকানা সত্ত্ব, ঠিক আছে, কোম্পানির ক্ষেত্রে। আর এক মালিকানা অংশীদারের ক্ষেত্রে উত্তোলন, তাই উত্তোলনও কি একটা বিপরীত মালিকানা সত্ত্ব, ক্লিয়ার? এটাও মাথায় রাখতে হবে, ক্লিয়ার? উত্তোলন বিপরীত মালিকানা সত্ত্ব, ওকে ফাইন। এবার আসুন এখানে তাকে বলো বিপরীত হিসাব নয় কোনটি, তুমি নিজের থেকে আনসার করো তো ভাইয়া, তুমি নিজের থেকে আমাকে কোশ্চেন আনসারটা করো, তুমি ইনশাল্লাহ পারবে, ক্লিয়ার? এখানে 100 পারবে। তাহলে ভাই দেখো তো এখানে কি বলতো, অনাদি দেনা সঞ্চিতি, এটাও কি আমার দেনাদার থেকে বা প্রাপ্য হিসাব থেকে মাইনাস হয়, এটা বিপরীত সম্পদ, ক্লিয়ার? শুধু অনাদি পাওনা কি, বা অনাদি দেনা কি, ব্যয়। শুধু অনাদি দেনা বা পাওনা ব্যয় সঞ্চিতি লাগাই দিলে এটা বিপরীত সম্পদ, প্রাপ্য হিসাব থেকে মাইনাস করা হয়। ওয়ারেন্টি সঞ্চিতি জাস্ট সিম্পল একটা সঞ্চিতি, এটা রেয়ামিলে ক্রেডিট পাশে যায়, এটা এক প্রকার কি আমার বিপরীত সম্পদ বা বিপরীত দায় কোনোটাই না, এটা কোনো বিপরীত হিসাবই না, কারণ এটা কারোর থেকে মাইনাস করা হয় না। আর সঞ্চিতি স্বাভাবিকভাবে এমনি ক্রেডিট পাশে দেখানো হয়, ঠিক আছে? ওকে, বন্ডের বার্তা, এটা কি বন্ড দায়, বন্ডের বার্তা বা অবহার, এটা বন্ডের থেকে মাইনাস করি, দ্যাটস মিন এটা হচ্ছে কি বিপরীত দায়। পুঞ্জীবিত অবচয়, এটা সম্পত্তি থেকে মাইনাস করি, ক্লিয়ার ভাইয়া?
ওকে ডান, আশা করতেছি এখান থেকে যত রকম কোশ্চেন আসে তুমি ইনশাল্লাহ একেবারে পারফেক্টলি পারবে। তোমাকে এখান থেকে যে কোনো কোশ্চেন আটকা রাখা কষ্ট হবে, ঠিক আছে ভাইয়া? ওকে আসো, তারপর নেক্সট কোশ্চেন দেখো, এই টাইপের কোশ্চেনটা হিসাবে যে নীতির কথা বলছে, উদ্বৃত্ত পত্রে দেনাদারের নিট আদায়যোগ্য মূল্যে মূল্যায়ন করা হয়, মনে রাখবা এই নীতি থেকে এই কোশ্চেনটা আরো কই কোশ্চেন আসতে পারে। তাহলে এই নীতি থেকে যে অ্যান্সারটা হয় এটা মুখস্থ করে সবাই জানে যে ভাইয়া রক্ষণশীলতার নীতি। আচ্ছা রক্ষণশীলতার নীতি কেন বললাম, এটা কি বলছে মন দিয়ে শুনো। রক্ষণশীলতা বলছে এক টেকনিকে সব শিখে নাও, দেনাদার ও সমাপনী একটা টেকনিকে সব শিখবে ইনশাল্লাহ। হ্যাঁ, দেনাদার ও সমাপনী দুই ভাই কি করে জানো, এরা দুই ভাই চলতি সঞ্চিতি সৃষ্টি করে, চলতি সঞ্চিতি সৃষ্টি করে। তাহলে এইটার টেকনিকের মানে কি মন দিয়ে বুঝো। দেনাদার মানে হচ্ছে দেনাদার নিট আদায়যোগ্য মূল্যে মূল্যায়ন, দেনাদারের নিট আদায়যোগ্য মূল্যে মূল্যায়ন। তো দেনাদারের কি করা হয়, যে নিট আদায়যোগ্য মূল্য মূল্যায়ন করা হয়, এই যে সেটা হচ্ছে রক্ষণশীলতার নীতি অনুযায়ী, এক কথা শেষ। এরপরে নেক্সটটা খেয়াল করো, তারপর হচ্ছে সমাপনী মজুদের কি করা হয়, দুইটা মূল্য থাকে, একটা ক্রয় একটা বাজার মূল্য। এই দুটির মধ্যে যেটি কম সব থেকে কম সেটি মূল্যায়ন করা হয়। তাহলে কম কি মানে যেটি একবারে কম সেটি মূল্যায়ন করা হয়, এটা হচ্ছে রক্ষণশীলতা অনুযায়ী। চলতি সম্পত্তি যে বাজারযোগ্য সিকিউরিটি, মনে আছে চলতি বাজারযোগ্য সিকিউরিটিকে চলতি সম্পদ হিসেবে ধরা হয়। ওকে, কি বলা হয়, বাজারযোগ্য সিকিউরিটি থাকে না ভাইয়া ছোটখাটো, সেগুলা কি চলতি সম্পত্তি হিসেবে ধরা হয়, ঠিক আছে? এটাও কে বলেছে, এটাও বলেছে হচ্ছে আমাদের এই কি রক্ষণশীলতার। সঞ্চিতি বলতে ওই যে অনাদি দেনার সঞ্চিতি কি দেনার থেকে বাদ দেওয়া হয়। তাই এই যে কোটেশন চারটা শিখাইলাম, এই রক্ষণশীলতার থেকে আসলে সব থেকে ইম্পর্টেন্ট এগুলো আসতে পারে, ক্লিয়ার? আর ঐতিহাসিক থেকে ভেরি ইম্পর্টেন্ট মাথায় রাখবা, এর চলমান প্রতিষ্ঠানকে সমর্থন করে, ঐতিহাসিক চলমান প্রতিষ্ঠানকে সমর্থন করে এবং স্থায়ী সম্পত্তির ক্রয় মূল্যে মূল্যায়ন করে। স্থায়ী সম্পত্তি এগুলা পরীক্ষা আসতে পারে, ঠিক আছে? স্থায়ী সম্পত্তি ক্রয় মূল্যে মূল্যায়ন করে, চলমান প্রতিষ্ঠানকে সমর্থন করে, এইগুলা ঐতিহাসিক থেকে আসতে পারে। ওকে রান, তাহলে আমার মোটামুটি রক্ষণশীলতার থেকে যদি অন্য কোনো টাইপের প্রশ্ন হয় নেক্সট ইয়ারে বাই ইয়ারে তোমার এর বাইরে আসবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে ফাইন, ডান ডান ডান, আলহামদুলিল্লাহ, এখানে আর কোন রকম কি প্রবলেম নাই, ঠিক আছে? ওকে, তাহলে এই টপিকস থেকে কোনো কোশ্চেন আসলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাওয়া। দেখো বলেছে এখানে ব্র্যান্ডের নাম একটা নাম কোন ধরনের সম্পদ। ওকে, ব্র্যান্ডের নাম কি দেখা যায়, শোয়া যায় না ভাই, যায় না। তো এটা হচ্ছে অস্পষ্টনীয়, সবাই জানি। তবে এই কোশ্চেন আমার পড়ে লাভ কি, আমার কিন্তু কি কি কোশ্চেন আর আসতে পারে, এই কোশ্চেনটা মুখস্থ করলে উত্তর হচ্ছে না ভাইয়া, মুখস্থ করলে কোনো কাজে আসবে না। মনে রাখবা অস্পষ্টনীয় সম্পদ আরো কি কি আছে, যে কোনো ব্র্যান্ডের নাম, এটা শিখলাম। তারপর ট্রেডমার্ক, ওকে ট্রেডমার্ক, ওকে ট্রেডমার্ক, লোগো আছে, লোগো, ওকে ফাইন, সুনাম, পেটেন্ট এগুলো আসতে পারে, কপিরাইট, এই সবকিছুই কি আমার জন্য এক প্রকার অস্পষ্টনীয় সম্পদ। ইন্টারেস্টিং ব্যাপার, এই যে অস্পষ্টনীয় সম্পদ এই প্রত্যেকটার উপরে এই যে সকল অস্পষ্টনীয় সম্পদ ও গ্রন্থ সত্তা আছে, এটা পরীক্ষায় আসে, গ্রন্থ সত্তা আছে, ঠিক আছে ভাইয়া? এই সবগুলোর উপরে ধরা কি জানো, অবলোপন ধরা হয়, অবলোপন, ক্লিয়ার? অবলোপন ক্লিয়ার? তাহলে ভাইয়া অবলোপন কোন স্থায়ী সম্পদ যেগুলো অস্পষ্টনীয় সম্পদ তার উপর ধরা অবলোপন। এবং এই অবলোপন এই হারামি একটা কি অনগত লেনদেন। পরীক্ষার প্রশ্ন আসে অবলোপন কোন ধরনের অনগত লেনদেন, এটা প্রতিষ্ঠানের ভিতরে থাকে, এটা আন্ত লেনদেন, এটাকে ধরা যায় না সোয়াদ, এটা অস্পর্শনীয় লেনদেন, ঠিক আছে? অস্পর্শনীয় লেনদেন। তাহলে আমার পরীক্ষা কি কোশ্চেন হয়, কোশ্চেন হয় যে তোমার কোন সম্পত্তির উপরে বা যে ব্র্যান্ডের নাম থেকে লোগো কোন ধরনের সম্পদ, অস্পষ্টনীয় সম্পদ। আবার কোশ্চেন হতে পারে যে অস্পষ্টনীয় সম্পত্তির উপর কি ধরা হয়, অবচয়, অবলম্বন, অবক্ষয়। মনে রাখবা অস্পষ্টনীয় সম্পত্তির উপরে এই যে অবলম্বন ধার্য করা হয়। এই অবলম্বন এটা আবার একটা নিজে অনগত আন্ত লেনদেন, অভ্যন্তরীণ লেনদেন বলা যায়, অভ্যন্তরীণ ওকে লেনদেন বলা যায়, অস্পর্শনীয় লেনদেন বলা যায়। তার আলটিমেটলি তুমি কত কিছু শিখলা, এগুলো তোমার পরীক্ষা কাজে লাগবে, ঠিক আছে? তাহলে পরীক্ষা প্রশ্ন পাই, তাহলে এখানে যে অলিক সম্পদ আছে, এগুলো কি অলিক বা বড় সম্পদ আছে, বিলম্বিত যেগুলো আছে না, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আছে না, ওই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এইগুলাকে তুমি কি করো, সম্পত্তির পাশে দেখাও না, তাকে বলে কি ভুয়া সম্পদ বা অলিক সম্পদ, বুঝতে পারছো? বিলম্বিত মুনাফা ব্যয়গুলাকে, আসলে বিলম্বিত মুনাফা ব্যয় কোনগুলো, প্রারম্ভিক খরচ, শেয়ারের অবহার, শেয়ার বাট্টা অর্থাৎ প্রাথমিক খরচ, তারপর হচ্ছে তোমার শেয়ার দালালের কমিশন, তারপর যে সকল ব্যয়ের আগে অগ্রিম থাকে এগুলো সব বিলম্বিত খরচ। এগুলাকে চলতি সম্পদের এক পাশে দেখাও না, তাকে অলিক বা ভুয়া সম্পদ বলে, ঠিক আছে? এবং আরেকটা যেমন তরল সম্পদ কি, একমাত্র সমাপনী মজুদ আর অগ্রিম ব্যয় বাদে, দুটা জিনিস মনে রাখবা, সমাপনী মজুদ আর হচ্ছে অগ্রিম ব্যয় বাদে। এখান থেকে যখন কোশ্চেন আসতে পারে, হ্যাঁ, এই দুটা বাদে যত চলতি সম্পদ তাকে তরল সম্পদ বলে। ওকে ভাইয়া, একদম পারফেক্টলি তোমার রিভিশন হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তার মানে বুঝতে পারছো তরল সম্পদ যেগুলো সমাপনী মজুদ আর অগ্রিম ব্যয় বাদে, এগুলো বাদে যা আছে তাকে তরল সম্পদ বলে। পারফেক্ট, ক্লিয়ার ভাইয়া?
ক্লিয়ার ক্লিয়ার। এখন প্রশ্ন ভাই অবচয় জানলাম, অবলম্বন যাত্রা অবক্ষয় কি মনে রাখবা অবক্ষয় হচ্ছে যে প্রাকৃতিক সম্পদ আছে না, আমার প্রাকৃতিক পরীক্ষায় প্রশ্ন আসবে যে নিচে কোন সম্পত্তির উপরে আমার অবলম্বন ধরা হয়, নিচে কোন সম্পত্তির উপর অবক্ষয় ধরা হয়, নিচে কোন সম্পত্তির অবচয় ধরা হয়। তাহলে প্রাকৃতিক সম্পদ কি তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, ময়লার খনি, সবকিছুর উপর কি ধরা জানো বা ভূমি, এইভাবে কি অবক্ষয়। তাহলে ভূমির উপরে কেন অবচয় ধরা যায় না বুঝতে পারছো, কারণ ভূমি একটা ক্ষয় আছে, প্রাকৃতিক সম্পদ। তাহলে এইগুলোর উপরে অবক্ষয় ধরতে হয়। কি কি ভূমি আছে, তারপর আছে যে কোনো প্রাকৃতিক সম্পদ, যে কোনো প্রাকৃতিক সম্পদ আছে তার উপরে অবক্ষয় ধরা হয়। তিনটে, এই অবক্ষয় একটা অন্তলেনদেন, অস্পর্শ লেনদেন, অনাগত লেনদেন, বুঝতে পারছো। তাহলে A to Z এখান থেকে এনি টাইপস অফ কোশ্চেন আসলে তুমি ইনশাল্লাহ পারবে। ওকে আসো, ওকে ফাইন, আসো ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার। আসো দেন তুমি স্ক্রিনশট দিয়ে দিতে পারো, আর আমি ক্লাস শেষে তোমাদেরকে হচ্ছে পিডিএফ ইনশাল্লাহ দিয়ে দেবো, ঠিক আছে। ওকে আসো, এখানে ভাই তাহলে কি আছে মন দিয়ে বোঝার ট্রাই করো একটু। নিম্নলিখিত অপশন, নিচে কিছু অপশন আছে, একটি ছাড়া, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 7 কলে যাওয়ার পেঁয়াজও মারা যায়, একটি ছাড়া কোনটি হবে, মানে কি একটা ব্যাপার। একটি ছাড়া সবাই কোম্পানির শেয়ার হোল্ডারদের ইকুইটির অংশ, মানে এক কথায় একটি ছাড়া সবগুলো কি দেখাও যেগুলো হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডার ইকুইটির অংশ। ক্লিয়ার ভাইয়া, তাহলে একটি ছাড়া বাকিগুলো দেখো, মানে এক কথায় কোনটা ছাড়া, মানে এটা মানে ওইটা বাদে সবগুলো ইকুইটির অংশ, বুঝছো। আসো মনে রাখো এই কোশ্চেন রিপিটেড কোশ্চেন, কোন একটা বিশ্ববিদ্যালয় এর আগে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় আসছে 100% শিওর। আসো এখানে প্রশ্ন হচ্ছে ইকুইটির অংশ মানে শেয়ার হোল্ডারদের অংশ। যেমন দেখো সংরক্ষিত মুনাফা, এটা কোথা থেকে রাখা হয়, এটা রাখা হয় কোম্পানি যখন তার নিট মুনাফার হিসাবটা করে, মুনাফাটা হয়, সেই মুনাফা থেকে কিছু অংশ তার কি লভ্যাংশ হিসেবে বন্টন করে। তাহলে কিছু অংশ বন্টন করে, আবার সে কিছু অংশ জমা রাখে, তাকে জমাকৃত যা বা সংরক্ষিত অথবা অবন্টিত মুনাফা বলে। ওকে, তাহলে জমাকৃত, সংরক্ষিত, অবন্টিত মুনাফা বলে। ক্লিয়ার, তার মানে এটাও কিন্তু নিট মুনাফা কি শেয়ারদার সাথে লিমিটেড, মানে সম্পর্ক, তাহলে এটা কি সম্পর্ক আছে। আসো সাধারণ রিজার্ভ কারণ ভবিষ্যতে কোনো সমস্যা হলে যাতে কোনো ট্যাকেল দেওয়া যায় তার জন্য রিজার্ভ রাখা হয়, মূলধন রিজার্ভ এটাও রাখা হয়। কিন্তু শেয়ার বিনিয়োগটা কি, আচ্ছা তুমি একটা কথা বলো তো, কোম্পানির শেয়ার হোল্ডারের ইকুইটির অংশ আর ইকুইটির সাথে রিলেটেড, মানে শেয়ারের সাথে রিলেটেড। আচ্ছা বলো তো একটা কথা, শেয়ারের বিনিয়োগটা কি, এটা ইনভেস্টমেন্ট। ওকে, তাহলে এই বিনিয়োগ কে করে, বিনিয়োগ যে ব্যক্তি কি, একটা পার্সন, একটি ব্যক্তি। ওকে, একটা পাবলিক, একটা আমজনতা, তাহলে একটা পাবলিক ব্যক্তি সে কি করে, বিনিয়োগ করে। তাহলে জনগণ যারা আছে এই জনগণের কাছে এটা বিনিয়োগ, তাহলে জনগণের কাছে এটা বিনিয়োগ, কিন্তু কোম্পানির কাছে এটা বিনিয়োগ না। আবার বলছে এই বিনিয়োগ শেয়ারটা, এই শেয়ারটা যে কোনো পার্সনের কাছে কি, যে কোনো পার্সনের কাছে একটা অনকাটা বিনিয়োগ। তাহলে শেয়ারের বিনিয়োগটা একটা ব্যক্তির হিসাব, নট কোম্পানি। আমি আবার বলছি শেয়ারের বিনিয়োগটা একটা কার হিসাব। ওকে, শেয়ারের বিনিয়োগটা কি, এটা কার হিসাব, একটা ব্যক্তির। কিন্তু শেয়ার বিনিয়োগটা কেমন, খুব মন দিয়ে খেয়াল করো, এটা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান, এটা একটা অল্প মেয়াদী বা ছোটখাটো না, এটা একটা দীর্ঘমেয়াদী প্ল্যান শেয়ার বিনিয়োগটা। ওকে ফাইন। হ্যাঁ, একটি কোম্পানিকে একটা কোম্পানির শেয়ার কিনতে পারে না, হ্যাঁ ভাইয়া পারে। ধরো তোমার এই কোম্পানি আছে, তুমি নিজেও কিন্তু বি কোম্পানির শেয়ার কিনতে পারবা, তখন তো তুমি শেয়ার বিনিয়োগ করলে, হ্যাঁ পারো, কোনো সমস্যা নাই। কিন্তু এটা তো কি কোম্পানি তখন নিজে একজন বিনিয়োগকারী। ওকে, তখন ব্যাপারটা আছে শেয়ার হোল্ডারদের অংশ, এটা তো শেয়ার হোল্ডাররা পাবে, এটা কোম্পানি বিনিয়োগ করছে। ওকে, তাহলে এটা কি সাধারণত ভাবে শেয়ার হোল্ডারদের মধ্যে থাকে না বা সম্পর্ক না। আশা করি ক্লিয়ার, বুঝতে পারছো কি বলছি। ওকে, বেড়া বোঝাটা অনেক ইম্পর্টেন্ট, অনেকে মুখস্থ করে ফেলে। ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে ফাইন। এবং একটা জিনিস মাথায় রাখবা, এই যে মূলধন রিজার্ভ, তারপরে সংরক্ষিত মুনাফা, যখন কোম্পানি মুনাফা শর্ট পড়ে এই জায়গা থেকে কোম্পানি বোনাস শেয়ার দেয়। ওকে, কোম্পানি বোনাস শেয়ার এখান থেকে ইস্যু করে থাকে। আসো দেন তারপর হচ্ছে ICMAB, এটা ফুল মিনিং, এটা মুখস্থবিদ্যা একটা কোশ্চেন, এটা আসলে আমার থেকে তুমি আরো ভালো জানো যে কিভাবে তোমাকে এটা মুখস্থ করতে হবে, যে ICMAB এর ফুল মিনিংটা আসলে কি। ওকে, বাট এরকম মুখস্থবিদ্যা কোশ্চেন কিন্তু আসে, যে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টিং অফ বাংলাদেশ, দেখো তো প্রত্যেকটা কিন্তু রিলেটেড, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টিং অফ বাংলাদেশ, ইনস্টিটিউট অফ চার্টার্ড, এই যে ED আছে লাস্টে, অ্যাকাউন্টস অফ বাংলাদেশ। ঠিক আছে ভাই, এটা খুব ভালো করে মাথায় রাখবা ICMAB। এবং মাথায় রাখবা যে বাংলাদেশে BFRS টা আছে, এই BFRS, তারপরে CA ডিগ্রি, ওকে,
সিএমএ ডিগ্রি, এই যে এই ডিগ্রিগুলো আছে, বিএফআরএস বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, সিএ ডিগ্রি, এই তিনটা ডিগ্রি কিন্তু এই আইসিএবি কন্ট্রোল করে, মানে এই তিনটার বস বা গডফাদার যাকে বলে, ঠিক আছে, গডফাদার আইসিএবি। ইম্পর্টেন্ট হচ্ছে এটার কাজ কি, এটা হচ্ছে বাংলাদেশে, মানে এটা কিন্তু পরীক্ষা প্রচুর আসে, ঠিক আছে, বাংলাদেশে কি জানো, এফএ কি ফাইন্যান্সিয়াল, বাংলাদেশে আর্থিক বিবরণী মান দেয়, বাংলাদেশে আর্থিক বিবরণী মান দেয়, খুব মনে করে একটু ভালো করে আমার সাথে কথা বলে মুখে মুখে বলো, মুখস্থ হয়ে যাবে। বাংলাদেশে আর্থিক বিবরণী মান দেয় হচ্ছে বিএফআরএস, ক্লিয়ার। যদি বলে বাংলাদেশে না দিয়ে যদি আন্তর্জাতিক ভাবে দেয়, তাহলে কোনটা অ্যান্সার হবে? এটা পরীক্ষাতে প্রচুর আসে। আন্তর্জাতিক ভাবে বাচ্চা বহির্বিশ্বে যাকে বলা হয় সর্বজনীন, তো সর্বজনীন ভাবে দেওয়া হচ্ছে আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, ক্লিয়ার। তাহলে এটা পরীক্ষা প্রচুর আসে। তাহলে আইএফআরএস এর কাজ কি, বিএফআরএস এর কাজ কি, প্রত্যেকটা ক্লিয়ার, শুধু মুখস্থ করলে হবে না। এখন ইম্পর্টেন্ট হচ্ছে এটার ফুল মিনিং জানতে হবে, এটার ফুল মিনিং জানতে হবে, এটার ফুল মিনিং জানতে হবে। আরেকটা জিনিস জানতে হবে এখান থেকে গ্যাপ, গ্যাপের কাজ কি, আমার হিসাব বিজ্ঞান নীতিমালা আছে, এই নীতিমালা প্রদান করে, এবং গ্যাপ হচ্ছে বকেয়া ভিত্তির উপর প্রতিষ্ঠিত, ক্লিয়ার। এবং গ্যাপকে হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞান ফলো করে, তাহলে আধুনিক হিসাব বিজ্ঞান কি গ্যাপকে ফলো করে বা গ্যাপ ফলো করে আর কি, হ্যাঁ। এটার ফুল মিনিংটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে 1 2 3 4 চারটা, এবং এই তিনটার কন্ট্রোল বডি কিন্তু এটা, এই তিনটার কন্ট্রোল বডি আছে, এটা জানতে পরীক্ষা আসে। এবং এটার ফুল মিনিং, এটার ফুল মিনিং, এবং এটার কি কাজ কি, এটার কাজ কি, ওকে ফাইন, এটার কাজ কি, ওকে ফাইন, এটার কাজ কি, এটা ফাইন, এই কাজগুলো পরীক্ষা আসে, ক্লিয়ার সবাই? সরি ফর দ্যাট, একটু বেশি পড়াই ফেলতেছি, কারণ হচ্ছে এখান থেকে পরীক্ষা আসবে, তুমি আমার মানে দেখো পরীক্ষা দেওয়ার সময়, হ্যাঁ, তো তোমরা রাগ করো না, মাঝে মাঝে রাগ করলে মনে মনে গালি দিয়ে দিও, বাট আমার মানে সরাসরি রাগ করো না, হ্যাঁ, বাট পরীক্ষায় প্রশ্ন এখান থেকে আসবে দেখো, ঠিক আছে, ওকে ভাই, আচ্ছা আসো, ঠিক আছে ভাইয়া, ওকে ডান, তাহলে কি অল ইজ ডান, ঠিক আছে, এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন হবে, দেখো তুমি ইনশাল্লাহ একদম পারফেক্টলি, হ্যাঁ। আসো, এরপর নেক্সট কোশ্চেন কি, নেক্সট কোশ্চেন হচ্ছে, আর আমি যা দিচ্ছি ইনশাল্লাহ এর বাইরে আশা করতেছি যাবে না ইনশাল্লাহ, হ্যাঁ, ওকে ফাইন। দেখো এখানে দেখো নিচেই কোনটি সর্বোত্তম মানে সব থেকে ভালো উৎপাদন খরচ বর্ণনা করে, মানে সব থেকে বেটার, মানে এই কোশ্চেন গুলা কিন্তু একটা থিওরিটিক্যাল কোশ্চেন, হ্যাঁ, এগুলো আসলে কারো কপি পেস্ট কোশ্চেন না, মানে এটা এই কোশ্চেন গুলা কেন যে একটা বুদ্ধি খাটাই করেছে স্যাররা, এটা আসলে একটা খুবই মানে ভালো লাগার ব্যাপার আর কি, ওকে। হচ্ছে সর্বোত্তম উৎপাদন খরচ, তাহলে দেখো উৎপাদন খরচ, আচ্ছা প্রথম কথা দেখো উৎপাদন খরচটা কি আগে এটা বুঝতে হবে। এখানে আমি গদবাধাভাবে মুখস্থ করে ফেললাম, আমি গদবাধাভাবে এটাকে অ্যান্সার করে ফেললাম, এটা হলো না, এটা কোনো ধরনের পড়াশোনার স্টাইল বলে না। তাহলে উৎপাদন খরচ এটা ইম্পর্টেন্ট, যে মনে রাখবা উৎপাদন খরচটা হচ্ছে পণ্য উৎপাদনে জড়িত, তাহলে মনে রাখো উৎপাদন খরচটা অলওয়েজ কি পরিবর্তনশীল, ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে উৎপাদন খরচ, তাহলে আমরা যে ইয়া পড়ছি দ্বিতীয় পত্রের ঠিক হচ্ছে 7 চ্যাপ্টার, সেখানে আমরা পড়ছি না যে উৎপাদন ব্যয় পর্যন্ত, আই মিন কাঁচামাল থেকে শুরু করে, মনে আছে কাঁচামাল থেকে শুরু করে একদম শেষ করতে করতে লাস্টে উৎপাদন ব্যয় করছিলাম। এই যে কাঁচামাল থেকে শুরু করে উৎপাদন ব্যয় পর্যন্ত যত খরচ আছে, ওকে, এই সব কিছুকে একসাথে যোগ করে বলা হচ্ছে উৎপাদন খরচ, ক্লিয়ার। তো এই যে উৎপাদন খরচ পর্যন্ত মানে এক কথায় কাঁচামাল থেকে শুরু করে একদম উৎপাদন ব্যয় পর্যন্ত, উৎপাদন ব্যয় অথবা কারখানা ব্যয় পর্যন্ত বলে, ঠিক আছে। এমনি তাহলে কি কি থাকে আমরা জানি, কাঁচামাল থাকে, কি কি থাকে, প্রত্যক্ষ কাঁচামাল থাকে, তার একদম ব্যবহৃত কাঁচামাল, ওকে ফাইন, ক্লিয়ার। প্রত্যক্ষ কাঁচামাল কি যোগ করতাম মনে আছে, প্রত্যক্ষ খরচ যোগ করতাম, তাহলে প্রত্যক্ষ খরচ কি, প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি যোগ করলে মুখ্য ব্যয় পাইতাম, এই যে প্রত্যক্ষ শ্রম আছে ওকে হবে, মজুরি থাকলে হতো, মুখ্য ব্যয় বের করে এসে যোগ করতাম কি কারখানা উপরিব্যয় বা উৎপাদন উপরিব্যয়, এই যে উপরিব্যয় আছে, এই কারখানা উপরিব্যয় গুলা কি কি সকল পরোক্ষ খরচ, কারখানা উপরিব্যয় মানে সকল, তো এই কারখানা উপরিব্যয় না নিয়ে যদি এখানে থাকে সকল পরোক্ষ খরচ, এটাও হবে, ক্লিয়ার, ওকে। কারখানা সংক্রান্ত এই পরোক্ষ খরচ কিন্তু আবার কারখানা সংক্রান্ত হবে, তাহলে কারখানা সংক্রান্ত সকল পরোক্ষ খরচ, তাহলে আলটিমেটলি পরীক্ষায় কোশ্চেন পেঁচাবে, কিভাবে পেঁচাবে দেখো, এই যে প্রত্যক্ষ কাঁচামাল দিবে, প্রত্যক্ষ শ্রম মজুরি দিবে, ওকে ফাইন, তার পরোক্ষ শ্রম থাকলে কি তাও আসতে হবে, পরোক্ষ শ্রম তো কারখানার মধ্যে থাকে, ঠিক আছে ভাইয়া। তাহলে আলটিমেট তিনটা অপশন, ব্যবহৃত কাঁচামাল, এই কাজে একটা জিনিস প্রত্যক্ষ কাঁচামাল নাও থাকতে পারে পরীক্ষায়, এরপরে না থাকে থাকতে ব্যবহৃত কাঁচামাল যদি থাকে তাও অ্যান্সার হবে, ব্যবহৃত কাঁচামাল, ওকে, ব্যবহৃত কাঁচামাল থাকলে তাও অ্যান্সার হবে, ক্লিয়ার। ব্যবহৃত কাঁচামাল একটা কি প্রত্যক্ষ কাঁচামাল, এগুলো পরীক্ষাতে কিন্তু খুবই সুপার লেভেলে ইম্পর্টেন্ট, ক্লিয়ার ভাইয়া, ওকে। এখন আসো এখানে যদি মনে রাখবা খুব গুরুত্বপূর্ণ সহকারে, যদি এখানে থাকে যে খুব গুরুত্বপূর্ণ যে কারখানার ভাড়া, ওকে, যদি বল অফিস ভাড়া থাকে আসবে না, তার মানে এক কথা আসবে না কি কি, ভেরি ইম্পর্টেন্ট, আসবে না কি কি উৎপাদন খরচের মধ্যে আসবে না কি কি, তাহলে আসবে না অফিস খরচ আসবে না, প্রশাসনিক খরচ আসবে না, বিক্রয় বন্টন খরচ আসবে না, ক্লিয়ার, ওকে ফাইন,
ক্লিয়ার, এইগুলা আসবে না, ক্লিয়ার, এগুলা কি আসবে না, মনে রাখবা, ঠিক আছে? তাই ভাইয়া কারখানা উৎপাদন খরচের সাথে এগুলা আসবে না, ক্লিয়ার, ওকে। এখন আসো, খুব গুরুত্বপূর্ণ মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এরকম কোশ্চেন প্রচুর আসতে দেখা যায়। এই উৎপাদন খরচের সাথে সাথে মনে রাখবা এই উৎপাদন খরচ, ওকে, এই উৎপাদন খরচ কি যদি বৃদ্ধি হয় তাহলে আমার কি হবে? উৎপাদন খরচ বৃদ্ধি হলে, উৎপাদন খরচ বৃদ্ধি হলে এই প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম, এই সবকিছু কি বৃদ্ধি হয়। তাহলে আলটিমেটলি আরো সহজে বলতে পারি, যদি এই খরচগুলা, এই যে কাঁচামাল আছে, মন দিয়ে শুনো, তারপর আছে প্রত্যক্ষ খরচ আছে, ওকে, পরোক্ষ খরচ আছে, তাহলে কাঁচামাল, প্রত্যক্ষ খরচ, পরোক্ষ খরচ, এই সবকিছু যদি কখনো বৃদ্ধি হয় তাহলে উৎপাদন খরচ কি বাড়বে, ক্লিয়ার। এই সবকিছু কম হলে উৎপাদন খরচ কমে। তাহলে বুঝতে পারছো উৎপাদনকে ইফেক্ট করে কি কি? কাঁচামাল, প্রত্যক্ষ খরচ, পরোক্ষ খরচ, এই কারখানা পরোক্ষ খরচ, এইগুলা বাড়লে উৎপাদন খরচ বাড়ে, এগুলা কমলে উৎপাদন খরচ কমে, ক্লিয়ার। আর বলতে পারি উৎপাদন খরচ বাড়লে এগুলা বাড়ে, উৎপাদন খরচ কমলে এটা কমে, বুঝতে পারছো? উৎপাদনের একক বাড়লে এগুলা বাড়ে, উৎপাদনের একক কমলে এগুলা কমে। তাহলে আলটিমেটলি পরীক্ষায় প্রশ্ন আসবে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কোনটি বাড়ে, অ্যান্সার করতে হবে। এই যে এই তিনটা খুঁজতে হবে, কাঁচামাল, প্রত্যক্ষ খরচগুলা, পরোক্ষ খরচগুলা। উৎপাদন হ্রাসের সাথে সাথে বা উৎপাদন কমে গেলে কোনটি কমে? উৎপাদন হ্রাস পেলে, উৎপাদনের পরিমাণ হ্রাস পেলে কোনটি হ্রাস পাবে? এগুলো হ্রাস পাবে। তাহলে ভাই তোমার পরীক্ষার হলের কোশ্চেন কত ভাবে আসতে পারে, তুমি যদি এগুলো না জানো পরীক্ষা তুমি ফল করবা। আসো দেখো, একটা ম্যাথ আছে এখানে, বিক্রয়যোগ্য পণ্য সাইজে। প্রথম কথা মনে রাখবা বিক্রয়যোগ্য কেমনি বের করা আমরা জানি। বিক্রয়যোগ্য পণ্য ফার্স্ট অফ অল বের করা যায় প্রারম্ভিক মজুদের সাথে যোগ করতে হয় কি? প্রারম্ভিক মজুদ যোগ হচ্ছে কৃত পণ্যের ব্যয়, এটা বের করা যায় এক। 2 নম্বরে কি বিক্রয়যোগ্য পণ্য আমরা জানি মাইনাস সমাপনী মজুদ কি, তারপরে কি সমান সমান বিক্রিত পণ্য। এইভাবে কি আমরা জানি যে আছে, কিন্তু আমার পরীক্ষায় কোন সূত্রটা অ্যাপ্লাই করবে এটা ইম্পর্টেন্ট, ওকে। আমি কোনটা আসলে অ্যাপ্লাই করবো, দেখো এখানে বলা আছে কি প্রারম্ভিক মজুদ আছে, সমাপনী মজুদ আছে, বিক্রিত পণ্যের ব্যয় আছে, তার মানে প্রারম্ভিক মজুদ আছে কিন্তু এখানে কৃত পণ্যের ব্যয় নাই, তাহলে এটা হবে না, বাদ, এটা অ্যাপ্লাই করবো। তো এই সূত্রটা কি আসলে? বিক্রয়যোগ্য কোনো সূত্র না, জাস্ট আমি থিমটা লিখবো। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে আমরা জানি সমাপনী মজুদ বাদ দিতে হয়, তো সমাপনী মজুদ বাদ দিলে আমরা পাবো বিক্রিত পণ্যের ব্যয়। আমরা কি পাবো? বিক্রিত পণ্যের ব্যয়, ক্লিয়ার। তাহলে বিক্রয়যোগ্য পণ্য থেকে সমাপনী বাদ দিলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। এখন আসো, তাহলে আমার এই জায়গায় এইটা বের করতে হবে, তাহলে এটাও দেওয়া থাকবে, এটাও দেওয়া, না দেওয়া থাকলে বের করতে, তাহলে এই দুটো বের করলে এটা অটো বেরোবে। অটো বেরোবে না ভাইয়া? অটো বেরোবে, কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই, এই সেটআপেই তুমি পারবা, মুখস্থ করার কোনো দরকার নাই, ক্লিয়ার ভাইয়া? ওকে ফাইন। আসো তাহলে কেমনে যাবো দেখো তো, সমাপনী মজুদ কত আছে ভাইয়া? দেখো তো এই মাঝখানে এটা আসছে, তাহলে মাঝখানে মানে এই অ্যামাউন্ট 30,000 আমি দিলাম, এটা 30,000 টাকা, ঠিক আছে ভাইয়া? এবার আসো বিক্রিত পণ্য 70,000, এই কোশ্চেন রিপিটেড কোশ্চেন, যদি আল্লাহ যদি বাঁচেন ভুল না বলে ঢাকা বিশ্ববিদ্যালয় মিলে যায় তাহলে আমার একটা থ্যাংক ইউ দিয়ে দিও, ঠিক আছে? তাহলে দেখো তো এখানে মাইনাস চিহ্ন, তাহলে কত থেকে কত মাইনাস করলে এত, তাই মনে করে এখানে কত ছিল আই ডোন্ট নো, তার থেকে 30,000 মাইনাস করে 70, 70 আর 30 1 লক্ষ, এই দেখো যে 1 লক্ষ, ক্লিয়ার। যদি তুমি এই মাইনাস না পারো, 5,000 মাইনাস 30 70 হয় না, 90,000 মাইনাস 30 হয় 60,000, তাহলে 1 লাখ মাইনাস 30 70, এই মিলে গেছে, এটা অ্যান্সার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এইরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় থাকবে। এখন এই যে স্টেপটা শিখাইলাম মনে রাখো, এখান থেকে এটা বের করছো, মনে করো এই স্টেপ থেকে এই সমাপনী মজুদ বের করতে পারবা, এটাও বের করতে হবে, তাহলে এখান থেকে 3টা রকম ম্যাথ পারবা, তাহলে 3 প্রকার ম্যাথ পারবা এই একটা স্টেপ মনে রাখতে পারলে, কোনো সূত্র মুখস্থ ছাড়া, ঠিক আছে? তাহলে পরীক্ষার হলে এই টাইপ থেকে প্রশ্ন আসলে বা এরকম প্রশ্ন আসলে উইদাউট সূত্র মুখস্থ করতে হবে, আই রিপিট, উইদাউট সূত্র মুখস্থ করে করতে হবে, আই রিপিট, উইদাউট সূত্র। এখান থেকে প্যাস কোথায় হয়? মন দাও, শুধু মুখস্থ করে গেলা কোশ্চেন পড়া হইলো না, কোনো দিনও সম্ভব না ভালো করা। প্যাসটা থাকতে পারে সর্বোচ্চ এই বিক্রিত পণ্য দেওয়া থাকে না, প্যাসটা আছে এটা বিক্রিত দেওয়া থাকে না, কিভাবে থাকে জানো? বলে দিবে বিক্রয় 50,000, ধরে নাও মুনাফা 10%, তখন তুমি কি করবা? এখান থেকে বিক্রিত পণ্য বের করতে হবে, তাহলে এই বিক্রয়ের উপরে মুনাফা কয় পার্সেন্ট? 10%, তাহলে 10% মানে কত? একটা শূন্য বাদ, তার মানে 50,000 10% মানে কত? তাহলে 50,000 টাকা, যার পর 10 একটা শূন্য বাদ, তাহলে 5,000 টাকা মুনাফা, আর বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে কত হবে অ্যান্সার? 45,000 টাকা, এই যে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় না দেওয়া থাকলে এইভাবে বের করতে হবে, ক্লিয়ার? এইটাই সর্বোচ্চ ঝামেলা। এখন এখানে আবার ঝামেলা 2 আছে,
কি বল, সরি ফর দ্যাট এত বিস্তারিত যাওয়ার জন্য, কারণ এই কোশ্চেন পরীক্ষাতে আসবে এরকম কোশ্চেন আসবেই। ক্লিয়ার? আসো এখান থেকে ঝামেলা টু হচ্ছে বিক্রয়ের জায়গা বিক্রয় সেম থাকবে 50,000, কোনো সমস্যা নেই। মুনাফার ক্ষেত্রে বলে দিবে মুনাফা ক্রয়ের, তাহলে মুনাফা কথা এখানে কিন্তু কিছুই বলেনি, সমস্যা নেই। মুনাফা ক্রয়ের উপরে তোমাকে ঠাস করে একটা বলে দিল 25%। তখন তুমি কি করবা? এখন তো তুমি কি করতে পারবা না, ডাইরেক্ট মুনাফা ধরতে পারবা না, কারণ এখানে ক্রয়ের উপর বলেছে, টাকা আছে বিক্রয়। তখন তোমাকে কি করতে হবে, একটু জাস্ট টেকনিক্যালি মাথায় রাখো, খুব গুরুত্বপূর্ণ। এই মুনাফা ক্রয়ের 25%, বিক্রয় 20%। স্যার কেমনে? এই কোশ্চেন অনেকে জানে, আগে সলভ করি। তাহলে ক্রয় থেকে বিক্রয়ের উপর ট্রান্সফার করতে হবে। তাহলে বিক্রয় 20% হইলো, ভাই ভালো প্রশ্ন, বিক্রয় 20% হইলো, এই 50-এ 10% করলে 5, 20% কত? 10,000। তাহলে বাদ দিলে বিক্রিত পণ্যের ভাই 40,000, শেষ। বুঝতে পারছো? এই টেকনিক্যাল গেম গুলাই তোমাকে খেলতে হবে, পরীক্ষায় এরকম প্রবলেমই থাকবে। ওকে, পরীক্ষায় এরকম প্রবলেম থাকবে। এখন আসো এই যে এটার থেকে এটা কেমনে বের করতে হয়, যে ক্রয় মূল্য আছে, যোগ প্রক্রিয়া 25/70 যোগ হচ্ছে 25 গুণ হচ্ছে 100, 25 একে 25, টোটাল 125, 5 25 125, 100 কে 100 ভাগ 5 সমান 20%। এই মুনাফার হারের উপরে আমার ইউটিউবে ভিডিও আছে, তুমি দেখতে পারো, ভালো করে ওখানে আরো করাইছি। ঠিক আছে? এ টু জেড তোমাকে এখানে কয় রকম প্যাচ থাকতে পারে এই টাইপের কোশ্চেন, এখানে 3টা কোশ্চেন শেষ করলাম, 1 2 3। এই 3 টাইপের কোশ্চেন আসলে ইনশাআল্লাহ পারবা, এবং কতগুলো প্যাচ থাকে তাও ক্লিয়ার। তোমাকে পরীক্ষা হলে আটকানো একটু টাফ হয়ে যাবে যে কোনো স্যারের পক্ষে ইনশাআল্লাহ। আসো এখানে কি বলা আছে, এখানে বলা আছে এই কোশ্চেনটা তুমি চাইলে স্ক্রিনশট দিতে পারো, ওর জন্য আশা করি ভালো হবে, কারণ অ্যানালাইসিস গুলো তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো 2020 সালে অনাদেই দেনা। আচ্ছা প্রথম কথা, অনাদেই দেনাটা কি? এক কথায় অনাদেই দেনা বা পাওনা যাই থাকুক না কেন, ঠিক আছে, তোমাকে মাথায় রাখতে হবে দেনা পাওনা যা থাকুক মাথা কামানো যাবে না। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে দেনা পাওনা যা থাকুক, অনাদেই দেনা অথবা পাওনা, এটা হচ্ছে এক প্রকার খরচ, খরচ বা হচ্ছে ব্যয়। আর যদি এর সাথে সঞ্চয়ী থাকে লাস্টে, তো লাস্টে সঞ্চয়ী থাকলে এটা হচ্ছে কি বিপরীত সম্পদ। ক্লিয়ার? সঞ্চয়ী থাকলে সেটা বিপরীত সম্পদ। ওকে, তাহলে লাস্টে সঞ্চয়ী থাকলে সে বিপরীত সম্পদ, আর দেনা বা পাওনা যাতে শুধু খরচ। তাহলে অনাদি দেনা বা অনাদি পাওনা কত হওয়া উচিত ছিল? আচ্ছা ফলো করে শোনো, দেখার ট্রাই করো। প্রথমে হচ্ছে 31 ডিসেম্বর, তাহলে 31 ডিসেম্বরটা কি আসলে? বছরের শেষে। ওকে ফাইন। দেনাদারের পরিমাণ, তাহলে এটা হচ্ছে বছর শেষের দেনাদার এত টাকা। জানুয়ারির 1, তাহলে এটা হচ্ছে বছরের শুরুর, এই তারিখটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, দেনাদার সঞ্চিতির ক্রেডিট, তার মানে এটা হচ্ছে প্রারম্ভিক সঞ্চিতি। 2020 সালে 30,000 টাকার আদায়যোগ্য নয়, দেনাদার মুছে অতীতে এই 30,000 টাকা আদায়যোগ্য নয়। আবার 3% কি আদায়ের যোগ্য, অযোগ্য। তাহলে 2020 সালে টোটালি কি চাইছে? 20 সালের কি চাইছে ভাই? দেখো তো একটু কষ্ট করে, অনাদি দেনা কত হওয়া উচিত ছিল, ভালো করে শোনো। ফার্স্ট অফ অল কি আছে এখানে? ফার্স্ট অফ অল এখানে কি আছে? একটা দেনাদার আছে, সমাপনী জের আছে, এটা ওকে ফাইন। এখানে কি একটা প্রারম্ভিক জের আছে, ভালো করে দেখার ট্রাই করো। এই যে প্রারম্ভিক মানে 1 তারিখ, তারপর আবার 30,000 টাকা আদায় যোগ্য নাই। ম্যাথটা তোমাকে এরকম যখন ম্যাথ থাকবে সালের, সালগুলো আগে মার্ক করবা। কি বলছি? সালগুলো আগে মার্ক করবা। তাহলে প্রথম কাজ হবে তোমাকে সালগুলা কি করা? মার্ক করা। বুঝতে পারছো কি বলছি? তোমাকে প্রথম কাজ কি ভাইয়া? তোমার সালগুলা কি করা? মার্ক করা। আমি আবার বলছি, তোমাকে সালগুলা এখানে মার্ক করাই তোমার সব থেকে প্রথম কাজ। ক্লিয়ার? ক্লিয়ার? আসো এখন আসো এখানে কি বলছে ফার্স্টে খেয়াল করো, সমাপনী দেনাদার আছে, এই যে দেখো ওকে আছে। এখানে একটা পার্সেন্টেজ আদায়যোগ্য নয়, তাহলে 3% আদায়যোগ্য নয়, সবাইকে দেখতে পাচ্ছো? তাহলে বলো তো এই যে পার্সেন্টেজ থাকলে আমরা কার উপর ধরি? দেনাদারের উপরে। এখানে তাহলে এই 3% সমান কত টাকা বের করি? ওকে ফাইন। তাহলে ভাই অন্য কোনো দেনাদার এখানে নাই, স্যার আমি কোন দেনাদারের উপর ধরব, প্রারম্ভিক নাকি সমাপনী? আরে ভাই এখানে একটাই আছে। তার মানে ভাইয়া এই দেখো 7,50,000 টাকা, এর উপরে 3%। তাহলে 3% আমি কেমনে করবো? আই ডোন্ট নো। ইয়েস, তোমাকে আমি শিখাচ্ছি, মনে রাখবা এই পার্সেন্টেজটা খুব গুরুত্বপূর্ণ। 10% একটা শূন্য বাদ, তাহলে একটা শূন্য বাদ দিলে হয় কত? 75,000। ওকে, তাহলে 10% 75,000 ভাগ 10 দিলে 1% পাবো, লাস্টের সংখ্যা আগের সংখ্যা দশমিক। তাহলে 10 দিয়ে ভাগ করলে লাস্টের সংখ্যা আগের সংখ্যা দশমিক হয়। ঠিক আছে, 10 দিয়ে ভাগ করলে লাস্টের সংখ্যা দশমিক। তাহলে 1% 7500, তাহলে 3% কত? তাহলে 1% 7500 হলে 3% কত? আমি আবার বলছি, একটা শূন্য বাদ দিলে 75,000, আর 10 দিয়ে ভাগ মানে লাস্টের সংখ্যা আগের সংখ্যা দশমিক। তাহলে আমি বলতে পারি 275 ভাগ 10 কত হবে? 27.5, তার মানে 27.5। তাহলে এখানে 1% 7500, 7% 3% কত? তাহলে 1% 7500, 7,000 গুণ 3, 3 সাথে 21,000। ওকে, 500 গুণ 3 1500, তাহলে 21,000 আর 1500 22,500। মাথায় কি ঢোকে কিছু? 3% ডান। আসো নেক্সট স্টেপে আসো। তাহলে আমি 3% ক্লিয়ার করলাম। আমি আবার বলছি 1% 7,500, 3% মানে 7,000 গুণ 3, 3 সাথে 21, 500 গুণ 3, 3 5 15। তাহলে ভাই 21,000 আর 1500, 22,500। ঠিক আছে, আসো এভাবে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এখন আসো মনে রাখবা খুব গুরুত্বপূর্ণ সহকারে, এটা 31 তারিখ,
দ্যাটস মিন এটা বছর শেষে। তাহলে বছর শেষে দেনাদারের উপরে যদি আমি সঞ্চয় ধরি, আই রিপিট পার্সেন্টেজ মানে তো সঞ্চিত, আমরা সবাই জানি। তাহলে বছর শেষে দেনাদারের উপরে সঞ্চিত হলে তার নাম সমাপনী কুঋণ সঞ্চিতি। মনে রাখবা, বছর শেষে দেনাদারের উপরে সঞ্চিত হলে তার নাম সমাপনী কুঋণ সঞ্চিতি। যদি 1 তারিখ থাকতো তার নাম প্রারম্ভিক কুঋণ সঞ্চিতি। ভাই এখানে তো দেনা আছে, মনে রাখবি রে ভাই, পার্সেন্টেজ মানে ওটা সঞ্চিতি, পার্সেন্টেজ মানে সঞ্চিতি। তাহলে এটা বছরের শেষ, তাই সমাপনী কুঋণ সঞ্চিতি। এই যে এটা নাম কি, সমাপনী কুঋণ সঞ্চিতি। এবার দেনাদারের উপর আদায় যোগ্য নয় 30,000, ভালো করে খেয়াল কর, আদায় যোগ্য নয় 30,000। দেখ ভাই মনে রাখবি, কুঋণ আমি বাম পাশে দিব, কুঋণ এই যে বাম পাশে, সমাপনী থাকলে এই জায়গায়। ভাই আমি তোর সূত্র পড়া শিখাচ্ছি, আগে একটু বস। প্রারম্ভিক কুঋণ সঞ্চিতি কই, এই যে এটা আছে প্রারম্ভিক, কেন এই বছর শুরুতে 18,000 টাকা প্রারম্ভিক, ঠিক আছে ভাইয়া, ওকে। এখানে দেখ আর কিছু কি আছে ভাই, আর কিছু নাই। এখন ইন্টারেস্ট ভাই আমি কি বের করবো, আমি তো জানি না। আরে ভাই 2000 সালে অনাদায়ী দেনা কত হওয়া উচিত, তাহলে নতুন করে কত, তাহলে নতুন করে কত হওয়া উচিত, 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 আই রিপিট। তাহলে ভাইয়া দেখ একটু খেয়াল করে, তাহলে এখানে 30 আর 22,500 টোটাল মিলে 52,500। এখন দুই পাশ সমান করবো আমরা, 52,500। তাহলে বলতো দুই পাশ সমান করতে গিয়ে কত শর্ট পড়তেছে, কত শর্ট পড়তেছে, 30 34,000, 34,000 কত সামথিং আছে অ্যান্সার, 34,500 শর্ট পড়তেছে, এটা আমার অ্যান্সার। এটাই আমার নতুন বা 2020 সালে ওনাদের দেনা হওয়া উচিত ছিল। এখন আসো আমি কেমনে বুঝবো, সবাই মন দিয়ে বুঝো। টেকনিকটা হচ্ছে মনে রাখবা, এই বাম পাশে কি বসে, বাম পাশে কুঋণ, তারপর সমাপনী কুঋণ সঞ্চিতি এগুলো বসে, আর ডান পাশে কি বসে, প্রারম্ভিক কুঋণ সঞ্চিতি, তারপর হচ্ছে তোমার কি অতিরিক্ত কুঋণ সঞ্চিতি, তারপর হচ্ছে তোমার কুঋণ পুনরুদ্ধার সব বসে। জাহিদ ভাইয়ের টেকনিকটা মাথায় রাখবা, বাম পাশে বসে কুঋণ, এটার নাম হচ্ছে যে নতুন করে বের করলাম, হ্যাঁ এটা হচ্ছে নতুন করে বের করছি, ওকে নতুন বের করছি, ওকে ফাইন, নতুন করে বের করতে। তাহলে ভাইয়া নতুন এই যে প্রারম্ভিক কুঋণ সঞ্চিতি, তারপর হচ্ছে তোমার কি তোমার নতুন কুঋণ সঞ্চিতি, ওকে, তারপর হচ্ছে তোমার কুঋণ পুনরুদ্ধার সব ডান পাশে বসে, ঠিক আছে, আর বাম পাশে শুধু কুঋণ বসে আর সঞ্চিতি থাকলে এখানে বসে। এই সূত্র সেট আপে করলাম, এটাকে আমার স্টুডেন্টদেরকে বলেছিলাম অপারেশন থিওরি। অপারেশন থিওরি হচ্ছে বাম পাশে কুঋণ থাকে, ডান পাশে সবকিছু থাকে, এটা দিয়ে বের করতে হয়, ঠিক আছে, ওকে। এটা তুমিও লিখে নিতে পারো যে অপারেশন থিওরি, ঠিক আছে, ক্লিয়ার 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 ক্লিয়ার। তাহলে অপারেশন থিওরি ক্লিয়ার। ফার্স্ট স্টেপের কাজ হচ্ছে এখানে যে কুড়িটা ছিল এই যে পার্সেন্টেজ বের করলাম, তাহলে এটার নাম কি, যেহেতু সমাপনী দেনাদার তাই সমাপনী কুড়িন সঞ্চিতি, আর সমাপনী কুড়িতে এখানে বসে শেষ, আর কুড়িন বাম পাশে বসে। বছরের শুরুতে দেওয়া আছে কি কুড়িন সঞ্চিতি প্রারম্ভিক যে ডান পাশে বসে, আর কিছু নাই। দুই পাশ সমান করতে এই কোনা শর্ট, আমরা তো সবাই জানি এই পাশে শর্ট পড়ে তার নাম কি নতুন কুড়িন সঞ্চিতি, কারণ নতুন কুড়িন এই যে ডান পাশে বসে, নতুন কি নতুনটা ডান পাশে বসে, এই জন্য ডান পাশে শর্ট পড়ছে। ওকে ভাই আসো, আশা করি শেষ। তারপর আসি আমরা সবাই, দেখো দেখার ট্রাই করো, অনেক স্টুডেন্ট কি আছে জানো এটা বের করে দিয়ে হয়ে যাবে, বাইরে এটার নাম কি, নাম সমাপনী কুড়িন সঞ্চিতি, বাইরে সমাপনী কুড়িন সঞ্চিতি, অনেকে এটা বের করে অ্যান্সার করবে, ভাইরে ভুলটা করিস না রে ভাই, এই ভুলটা করিস না, এটা সমাপনী কুড়িন সঞ্চিতি, এটা অ্যান্সার চাইনি, নতুনটা চাইছে। আসো দেখো নিচে কোন হিসাবগুলো বছর শেষে বন্ধ করা হয়, প্রশ্ন এখানে দুই ভাবে আসে, একটা হচ্ছে হয় আর একটা হচ্ছে হয় না। আচ্ছা আমি দুটো জিনিস শিখাই দিই। এক, প্রথমত হচ্ছে বছর শেষে বন্ধ করা হয় কোনগুলা, মনে রাখবা তুমি যখন 1 তারিখে হিসাব করো, মনে করো 1 জানুয়ারি হিসাব করছো, কি কি থাকে বলতো, সম্পদ থাকে, সম্পদ থাকে, দায় থাকে আর মালিকানা। তুমি কখনো দেখছো সম্পদ দায়ের মালিকানাত্ব বাদে কখনো কি দেখছো 1 তারিখে আয় ব্যয় আর উত্তোলন এটা থাকতে? না তুমি দেখোনি। তার মানে ভাইয়া এটা দেখোনি কেন জানো, কারণ এটা গত বছরে বন্ধ করা হয়। তার মানে এই তিনটি হিসাব কি করা হয়, বছর শেষে বন্ধ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে বছর শেষে বন্ধ করা হয় তিনটি হিসাব, কেন বন্ধ করা হয়, এগুলার জের শূন্য করার জন্য। এখন এই জেরটা কেন শূন্য করা হবে, কারণ এগুলাকে বলে নামিক বা অস্থায়ী, নামিক বা অস্থায়ী, আরেকটা নাম অবাস্তব, অবাস্তব হিসাব, ঠিক আছে, অবাস্তব, নামিক অস্থায়ী অবাস্তব হিসাব বলে, কারণ এগুলা অল্প সময় কি করা হয় বন্ধ করে দেওয়া হয়। ক্লিয়ার, এই আয় ব্যয় উত্তোলনটাকে বন্ধ করে দেওয়া হয়, বুঝতে পারছো, এগুলো বেশিক্ষণ থাকে না, এগুলা ক্লোজ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে এই ক্লোজটা করা হয় কিসের মাধ্যমে, এই যে বন্ধ করো তো তুমি কিসের মাধ্যমে, এই বন্ধটা করা হয় তাকে বলে সমাপনী দাখিলা, সমাপনী দাখিলা। এখন প্রশ্ন হচ্ছে সমাপনী মানে কি, সমাপনী মানে বছর শেষে, শেষে
দাখিলা মানে জাবেদা, তার মানে বুঝতে পারছো এই যে সমাপনী দাখিলাটা, এই সমাপনী আবার বোঝো, এই সমাপনী দাখিলাটা দেওয়া কিসের মাধ্যমে? জাবেদার মাধ্যমে। ক্লিয়ার? তো সমাপনী দাখিলাটাও দেওয়া হয় জাবেদার মাধ্যমে। তাহলে বছর শেষে যে জাবেদার মাধ্যমে আমার সমাপনী দাখিলার মাধ্যমে বা জাবেদার মাধ্যমে বন্ধ করা হয় আয় ব্যয় উত্তোলন, তাকে বলে সমাপনী দাখিলা। ওকে, ক্লিয়ার? তাহলে প্রশ্ন, সমাপনী দাখিলার দেওয়া হয় না কি কি? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, এই তিনটাকে সমাপনী দাখিলা দেওয়া যায় না। তো সমাপনী দাখিলার মধ্যে বন্ধ হয় না, এই হয় না কোশ্চেন আসলে এই তিনটা হবে। ক্লিয়ার? হয় না কোশ্চেন আসলে এই তিনটা হবে। ক্লিয়ার? হয় না কোশ্চেন আসলে এই তিনটা। ক্লিয়ার সবাই? ওকে, এখানে এই টপিকস থেকে হিউজ কোশ্চেন হয়, আবার বলছি এই টপিকস থেকে হিউজ কোশ্চেন হয়। তাহলে আবার একটা প্রশ্ন, সমাপনী দাখিলা দেওয়া, তাহলে এগুলা কিসের মাধ্যমে বন্ধ করা হয়? সমাপন পরবর্তী। সমাপন পরবর্তী, এখান থেকে কোশ্চেন আসলে একদম যেন পারফেক্টলি অ্যান্সার করা যায়, মার দিব কিন্তু একদম ফাটাবো। ঠিক আছে, শেষ ইনশাল্লাহ, এর বাইরে কোশ্চেন যাবে না ইনশাল্লাহ। আসো, তার এখান থেকে কোশ্চেন অ্যান্সার কি তুমি নিজে বলো। আর অতটা সম্পদ তাই বন্ধ করা হয় না। দেখো, ক্রয় বিক্রয় যন্ত্রপাতি সম্পদ হবে না। পুঞ্জীবিত অবচয়, হ্যাঁ বলতে পারো, এটা বিপরীত সম্পদ, এটা তো সম্পদের অংশ, বন্ধ হবে না। অবচয়, ব্যয়, বেতন ব্যয় কমিশন হবে। বুঝতে পারছো? আয় ব্যয় উত্তোলন তিনটে হবে। ক্লিয়ার ভাইয়া? ডান। আসো, নিচে কোনটি করণিক ভুল নয়? আচ্ছা, নয় কথা খেয়াল, করণিক ভুল প্রথমে 4 প্রকার। ওকে, ভুল 2 প্রকার, একটা আছে নীতিগত ভুল, এটা আমরা সবাই জানি নীতিগত, একটা আছে করণিক ভুল 4 প্রকার। তাহলে করণিক ভুলতে 4 প্রকার, নীতিগত ভুল কিন্তু করণিক ভুলতে পড়ে না। করণিক ভুল 4 প্রকার শিখে নাও। লেখার ভুল, বাদ পড়ার ভুল, পরিপূরক ভুল, আর হচ্ছে বেদাখিলার ভুল। ওকে, সংক্ষেপে মনে রাখবা, এখান থেকে প্রশ্ন হয় বেদাখিলার ভুল মানে কি? নাম, একজনের নাম দেখতেছে অন্যজনের ভুল। পরিপূরক ভুল মানে কি? দুইটা ভুল থাকবে, একটা ভুল দ্বারা একটা ভুল সংশোধন করা হবে। আর বাদ পড়ার ভুল মানে কি? একটা লেনদেন সম্পূর্ণরূপে বাদ, দ্যাটস ডেবিটও বাদ, ক্রেডিটও বাদ। ঠিক আছে? লেখার ভুল মানে কি? টাকা লেখার ভুল। ঠিক আছে ভাইয়া? ওকে, তো এই সব ভুল, এই ভুল র্যামিনে ধরা পড়ে? ধরা পড়ে না। তাহলে এই ভুলগুলো ধরা পড়ে না, তাহলে এই প্রত্যেকটা ভুল ধরা পড়ে না। পরীক্ষা প্রশ্ন, কোন ভুলটা ধরা পড়ে না? পরীক্ষা আবার প্রশ্ন আসে, কোন ভুলটা ধরা পড়ে? এই প্রশ্ন হয়। নাম্বার 1 মনে রাখবা, হিসাবের ভুল বা যোগ বিয়োগের ভুল, হিসাবের ভুল অথবা যোগ বিয়োগের ভুল। ক্লিয়ার? ওকে, ফাইন। তারপর থাকতে পারে যে এক পক্ষের ভুল, এক পক্ষের ভুল, পরীক্ষা প্রচুর কোশ্চেন হয়, এক পক্ষের ভুল ধরা পড়ে। তাহলে পরীক্ষা কোথা থেকে কোশ্চেন হবে? এখান থেকে। কোনটি ধরা পড়ে কিন্তু ধরা পড়ে না। ক্লিয়ার? ওকে, ডান। তো ধরা পড়ে, ধরা পড়ে, এখান থেকে প্রশ্ন হবে, প্রশ্ন হবে, প্রশ্ন হবে, প্রশ্ন হবে এবং প্রশ্ন হবে। ডান, আশা করি তুমি বুঝতে পারছো। আসো, নেক্সট কোশ্চেন দেখার ট্রাই করো। নেক্সট কোশ্চেন হচ্ছে কি? এটা ম্যাথ বলেছে, চলতি অনুপাত কত হবে? ভালো করে বলুন। তাহলে চলতির সূত্র কি? আমরা জানি একটা লাগবে চলতি সম্পদ, লাগে নিচে লাগে চলতি দায়। আসো দেখার ট্রাই করি, এটা খোঁজার ট্রাই করি। কি আছে এখানে? বলছে নগদ জমা, তাই এটা চলতি সম্পদ। ব্যাংক উদ্বৃত্ত চলতি সম্পদ। মজুদ পণ্য চলতি সম্পদ। প্রাপ্য হিসাব চলতি সম্পদ। প্রদ হিসাব চলতি দায়। প্রদ বিল চলতি দায়। ওকে, ফাইন। তাহলে ভাই অ্যান্সার কত? এটা সিম্পল ব্যাপার, রাইট? তাহলে 40 আর 20 60, মজুদ পণ্য কত? 15, 60 আর 15 কত হবে? 70, 75, 75,000। আর এখানে আছে কত? 15, 75 উপরে 90,000, তো 90,000 টাকা চলতি সম্পদ উপরে। ওকে, 50 আর প্রদবিল কত? 20, 70। তাহলে ভাই 90/70। এখন ইম্পর্টেন্ট প্রশ্ন, তো সহজ। তাহলে আমার প্রশ্ন সহজ, প্রশ্ন সহজ, কিন্তু উত্তর কি মাগার? কঠিন। ইয়াস, উত্তর কি? কঠিন। এইটাই হচ্ছে খেলা, মানে 7 কলেজে এরকম খেলবে, এরকম তোমাদের সাথে ভাবা যায়? তাহলে প্রশ্ন সহজ, উত্তর কঠিন, এই ভাগটাই তো প্রবলেম, রাইট? রাইট, পরীক্ষা হলে এই জায়গায় তোমরা আটকাওয়া, ওইসব আন্দাজে মুখস্থ করে বা তাড়াহুড়া করে অ্যান্সার দিয়ে কোনো লাভ হবে না। ক্লিয়ার? ওকে, ফাইন। দেখো, তাহলে অ্যান্সার গুলো কেমনে হবে, এই ভাগটা কেমনে করবা, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবা। প্রথমত, এই যে 90-এর মধ্যে 70,000 কয়বার যায়? প্রথম একবার তো যাবে, কারণ 70,000 একবার গেলে 70,000 হয়, মানে বাকি থাকে 20। তাহলে একবার কাটাকাটি করলে কি 70,000 তো যাবে। তাহলে এখানে বাকি থাকবে হচ্ছে 20,000। এটা তো বুঝলাম। তাহলে আমরা 1 পয়েন্ট সামথিং, আই ডোন্ট নো হোয়াট ইজ সামথিং, আই ডোন্ট নো হোয়াট ইজ সামথিং। এবার আসো, আই ডোন্ট নো হোয়াট ইজ সামথিং, সামথিং তার মানে সামথিং মিন্স কি? উপরে 20,000, নিচে 70,000। তাহলে আলটিমেটলি এখানে একবার যাবে না। তাহলে আলটিমেটলি মনে রাখবা, যেহেতু সাময়িক একটা কি হবে? দশমিক হবে। আই ডোন্ট নো, বাট মনে রাখবা, তাহলে আমি বলতে পারি এই যে 70,000, এটার উপরে কত পার্সেন্ট করলে 20,000 হয়? আগে করো, টেকনিক ফলো করো রে ভাই। ধরো 70,000 উপর তুমি কত? 10% করলা, ধরে নাও। আমার কথাটা মন দিয়ে শোনো, কাজে লাগবে। ধরো 70,000 10% করো, 10% করে বাদ একটা শূন্য বাদ দিলে 7,000 হচ্ছে না। 20% করো, তাহলে 20% আরো 7, 14 হতে পারে। ওকে, 30% করো, 21, তাহলে 30% হচ্ছে না।
এখন আসো, তার মানে তুমি 30% করলেও হচ্ছে না, তাহলে কত পার্সেন্ট করতে হবে ভালো করে বুঝো। তাহলে 30% করলে কত আছে, 3 সাতা 21,000, প্রায় মিলে যাচ্ছে, প্রায় মিলতেছে। তার মানে বলতে পারি 30% করলে 70,000-এ 30% করলে প্রায় মিলতেছে। আমি ধরি প্রায়, প্রায় মিনস কত, 30% করলে মিলতে, দ্যাটস মিন। আর 30% মানে কত, 0.30 না ভাইয়া, 0.30। তাহলে 0.30-এর আশেপাশে কত, আই রিপিট, 0.30-এর আশেপাশে কত, 0.30-এর আশেপাশে, কোশ্চেন কি প্যাটার্ন ক্লিয়ার, 0.30-এর আশেপাশে কত, আই রিপিট 0.30-এর আশেপাশে কত ভাই রে, 0.30-এর, আমি তো এক্স্যাক্টলি অ্যান্সার জানি না রে, ক্যালকুলেটর নাই রে। তাহলে 70,000-এ কত পার্সেন্ট করলে আমার এখানে 20,000 হবে, 30% করলে 21, তার মানে একটু কম। তো 0.30% মানে 0.30, তো একদম নিয়ারেস্ট সংখ্যা আছে এটা। ভাইয়া যদি এখানে 28 থাকতো একটা চড় মারবো, একদম যা হবে এই যে 1.29 যা হবে = 1, ক্লিয়ার। তাহলে চলতি অনুপাত এটা, আর 1 হচ্ছে চলতি দায়, কথা কি ক্লিয়ার? এভাবে বের করতে হবে। তাহলে আমি কি প্রত্যেকটা ম্যাথে এভাবে বের করবো যে অ্যাকুরেট অ্যান্সার না বেরোলে এইরকম সর্ব নিয়ারেস্ট অ্যান্সারটা দিবা, এটা 100% হবে। আসো এখন তোমাকে আমি এখানে আরো বিস্তারিত ভেঙে ভেঙে পড়াইতে পারতাম, ওকে, বাট অত ইন্টারেস্টিং এই যে এখানে ভাঙতে পারতাম, বাট ভাঙার থেকে এটা ক্লিয়ার। কিভাবে ভাঙতে পারতাম, 10% 7,000 হলে 1% 700, তাহলে তোমার 9% 3 সাথে 3 নং 27, হ্যাঁ এভাবে মিলাইতে পারতাম, বাট অত গভীরে যাবো না। এখানে আসো, তো এই সেম কোশ্চেন থেকে তোমাকে বলতো যে ভাইয়া তারল্য অনুপাত কত, তো তারল্য অনুপাত বলে জাস্ট পার্থক্য ছিল কি জানো, মজুদ পণ্য তারল্য অনুপাতে আসে না, ক্লিয়ার, আর অগ্রিম ব্যয়টা, তাহলে এটা বাদে সব হই, তাহলে 90 আর 90,000 থেকে 15 বাদ দাও, তাহলে এখানে তো 75,000, 75,000 ভাগ 70,000, ক্লিয়ার, তখন এরকম হতো, ক্লিয়ার। তাহলে তারল্য অনুপাত চাইতে পারতো, ওকে। এই সেম প্রশ্ন থেকে চাইতে পারে চলতি মূলধন অনুপাত, চলতি মূলধন চাইলে কি হবে, তাহলে চলতি মূলধন উপরে, তাহলে চলতি সম্পদ কত 90, দায় কত 20, 70, 90 থেকে 20 70 বাদ দাও, 20,000 টাকা চলতি মূলধন, আর নিজে চলতি দায় 70,000, শেষ। এভাবে অ্যান্সার করতাম। তার মানে এখানে 3টা রকম ম্যাথ শিখে এলাম, তোমরা আর কত ঋণ ডিটেলস শেখো বলো, তুমি কি পারবা? এনি কোশ্চেন আসলে যেন পারো, রিকোয়েস্ট করতেছি, এখান থেকে 3টা রকম ম্যাথ শিখাইছি, তুমি যেন পারো ভাই, তুমি পারলে আমি সার্থক, আর তুমি না পারলে আমার কষ্টের কোনো সীমা নেই, আর এই কষ্টের কোনো দাম নেই, বুঝতে পারছো? ওকে আসো, দেন নেক্সট কোশ্চেন আসো। নেক্সট কোশ্চেন কি বলছে, নিচে কোনটি নগদান বহি ও ব্যাংক বই, এটা ব্যাংক সমন্বয় কোশ্চেন, উদ্বৃত্তের মধ্যে গড় মিলে কারণ না, আচ্ছা গড় মিলে কারণ নয়, এটা ভালো করে বুঝতে হবে, কারণ নয় মানে কি, গড় মিলে কারণ নয় মানে ওইটা ব্যাংক সমন্বয় বিবরণীর এন্টি নয়, তো এটা ব্যাংক সমন্বয় বিবরণী কি না, এন্টি না, মানে এন্টি না, তাহলে এক কথায় ব্যাংক সমন্বয় এন্টি না, কারণ ব্যাংক সমন্বয় এন্টি মানে ওটা ঝামেলা হবে, একটা গড় মিলে কারণ নয় মানে ব্যাংক সমন্বয় এন্টি না। দেখো তো, প্রাপ্ত চেক বিলম্বে জমা, বিলম্বে মানে দেরিতে, তাহলে একটা চেক পাইছে দেরিতে জমা হয়েছে, ঝামেলা হবে কারণ জমা হয়নি। ব্যাংক চার্জ ধার্য হয়েছে, আচ্ছা ব্যাংক চার্জ ধার্য হয়, ক্লিয়ার, তাহলে ব্যাংক একটা চার্জ ধার্য করছে মানে তার অ্যাকাউন্টের উপরে কি করেছে, একটা কি চার্জ সে তারা ধার্য করছে, ওকে ফাইন। আচ্ছা ওকে ফাইন, ব্যাংক কর্তৃক ও আচ্ছা এটা বিলম্ব জমা হয়ে গেছে, সরি জমা হয়ে গেছে, আচ্ছা এটা পরে আসছে, ব্যাংক কর্তৃক প্রদবিল পরিশোধ, তা ব্যাংক তো প্রদবিল কি পরিশোধ করছে, নগদান বই জানে না, তাই ঝামেলা হবে, মানে এটা কি নগদান বই কি জানে না, এখনো জানে না। ব্যাংক জমাকৃত বিল প্রত্যাখ্যান, তাহলে ব্যাংক প্রত্যাখ্যান করেছে কিন্তু নগদান বই জানে না, ওকে ফাইন। এবার আসুন, চেক প্রাপ্ত চেক, এটা চেক পাইছে, তাহলে একটি চেক পাইছে বিলম্বে, একটু লেট হয়েছে সমস্যা নেই, কিন্তু জমা তো হয়ে গেছে, ব্যাংকে জমা হয়ে গেছে, তাহলে বিলম্ব মানে একটু লেট হয়েছে কিন্তু ব্যাংকে জমা হয়ে গেছে। আমি আবার বলছি, আমি আবার বলছি যখন চেকটা পাইছিল তখন নগদান বই কিন্তু লেখছিল, প্রাপ্ত চেক মানে চেকটা নগদান বই পাই, এ রিসিভ, বিলম্ব জমা দান, ব্যাংকেও জমা হয়ে গেছে, জমাও ডান, একটু লেট হয়েছে কিন্তু জমা হয়ে গেছে, বাট বলেনি বিলম্বে অবস্থায় আছে, মানে কি জমা হয়নি এটা বলেনি, জমা হয়ে গেছে, তাহলে কি সমাধান শেখে, চেকও পাওয়া গেছে জমা হয়ে গেছে, চেকও পাওয়া গেছে জমা হয়ে গেছে, আমি লাগলো চেকও পাওয়া গেছে জমা হয়ে গেছে, শেষ, ওকে কোনো সমস্যা হবে না। তাহলে ব্যাংক সমন্বয়ে যে সকল এটি কাজ দুই পক্ষ করে, মনে রাখবা দুই পক্ষ কাজ করে, দুই পক্ষ কাজ করে সেগুলা কোনো ঝামেলা হয় না, যেগুলো কাজ দুই পক্ষ করে সেগুলা ঝামেলা হয় না, সেগুলা ঝামেলা হয় না, তাহলে কোনগুলা ঝামেলা হয় না, যেগুলার কাজ দুই পক্ষ করে, যেগুলার কাজ দুই পক্ষ করে, আই রিপিট যেগুলার কাজ দুই পক্ষ করে সেগুলো ঝামেলা হয় না, বুঝতে পারছো, নগদান ব্যাংক দুই পক্ষ করে ফেলে সেগুলো ঝামেলা হয় না। থ্যাংক ইউ সো মাচ। আসো পরবর্তী স্টেপ দেখার ট্রাই করো, PQS, আল্লাহর রহমতে কি নাম দেয় আল্লাহ জানে, হ্যাঁ
এই ব্যক্তিদের মূলধন হচ্ছে এত টাকা, 25 তোমার 2,50,000, 3,20,000, 1,80,000। এস এই ব্যক্তি ব্যবসা পরিচালনা বাবদ 60,000 টাকা বেতন নেবে, ব্যবসায়ের জন্য এত টাকা লাভ হলে বছর শেষে মোট লাভের এস কত অংশ পাবে? আচ্ছা খুব মন দিয়ে খেয়াল করো, এখানে প্রথমত লাভের কোনো বন্টন নাই। এক, তাদের লাভ কত? 2,50,000, 2,50,000 হচ্ছে একজন। আমি একটু তোমাকে ইন ডিটেল বোঝাবো, কারণ তুমি যাতে এই টাইপের এনি কোশ্চেন পারো, ঠিক আছে ভাইয়া? ওই 3,20,000, আরটা আছে 1,80,000, ঠিক আছে? এই তিনটা আছে। এখন এখানে বলছে এস পরিচালনা বাবদ একটা বেতন পাবে, এটা লাভ। আচ্ছা মনে রাখবা, অংশীদারগণ কিন্তু লাভ পায়, নিট লাভ, এটার নাম নিট লাভ। নিট লাভ কিন্তু পায়, ওরা পায় বন্টনযোগ্য লাভ। খুবই গুরুত্বপূর্ণ, যখন কোনো লাভ এরকম বন্টনের কথা বলবে, কি কথা পাবে? প্রথমত এই যে লাভটা আছে, এই লাভটা থেকেই কিন্তু আমরা অনেকে ভুল করে বন্টন হবে না, এখান থেকে ব্যয়গুলা বাদ দিয়ে আমার বন্টনযোগ্য লাভ বের করতে হবে। কেননা এইচএসসি পরীক্ষায় মনে আছে, এই পাশে কি বেরোতো? নিট লাভ এই পাশে দিতাম, এই পাশে মূলধনের সুদ দিতাম, বেতন দিতাম, ঋণের সুদ, সব দিয়ে বন্টনযোগ্য লাভ বের করতাম। সেম ভাবে বন্টনযোগ্য লাভ বের করতে হবে। স্যার কিভাবে বের করো? বেতন আছে একমাত্র খরচ, মূলধনের সুদ খরচ, এখানে মূলধনের সুদের কথা বলা নেই, তার মানে একমাত্র 60,000 টাকা কি বেতন খরচ আছে। বাদ দিলে 10,000, বাদ দিলে 2 লাখ, আরো 50,000 বাদে 1.5 লাখ, 1.5 লাখ টাকা কি? 1.5 লাখ টাকা বন্টনযোগ্য লাভ। স্যার বন্টনযোগ্য লাভ কেন বের করলাম? কারণ এই প্রশ্নে মনে রাখবা, অংশীদারগণ পায় বন্টনযোগ্য লাভ, ওরা নিট লাভের অংশ পায় না, এটা কোম্পানি না। তাই এই যে লাভটা আছে তার থেকে ব্যয় বাদ দিলাম। ব্যয় কি কি থাকে? মূলধনের সুদ, বেতন, ঋণের সুদ, এই সবকিছু বাদ দিয়ে আমি বন্টনযোগ্য লাভ পাই। এখানে শুধু বেতন আছে, তাই বাদ দিই 1.5 লাখ। এখন এই মূলধন জাহান নামে জাগা, এই যে লাভটা 3 জনে পাবে। কয়জনে পাবে? 3 জনে পাবে। কয়জনে পাবে? 3 জনে পাবে। আসো তাহলে এস কত টাকা পাবে? আসো প্রথমত 3 জন, তাহলে 1.5 লাখ ভাগ 3, 1 ভাগে 50,000, তাহলে এটা ক্লিয়ার। মুনাফা বাবদ 1 ভাগ, এটা ক্লিয়ার। এখন প্রশ্ন আসে, সে কত টাকা পাবে? প্রথমে কোশ্চেনটা বুঝো, এক মুনাফা বাবদ পাবে 50, বেতন পাবে 60, টোটাল সে পাবে হচ্ছে 1,10,000। স্যার কেন? যদি পরীক্ষায় প্রশ্নে বলতো, আই রিপিট, যে এস মুনাফা বাবদ কত পাবে, এস মুনাফা বাবদ কত পাবে, তখন অ্যান্সার করতা 50,000। অনেক স্টুডেন্ট এখানে ভুল করে, এখানে বলতে এস মোট কত পাবে, মোট কত পাবে। তাহলে মোট পাবে, তার পাওয়ার অংশ হচ্ছে 50 পাবে বেতন, 60 পাবে মুনাফা। এই কোশ্চেন আরো প্যাচ দিবে, বলবে এস সমাপনী মূলধনের জের কত। তখন কিন্তু কি করতে জানো, এই যে এস এর যে টাকাটা 1,80,000, এই 1,80,000 জোরে যোগ 50 যোগ 60 সব যোগ করতে হবে। 3টা কোশ্চেন বুঝো, এস মুনাফা বাবদ কত পাবে, এক শুধু মুনাফা, জাস্ট মোট কত পাবে, মূলধন বাদে সব। ওকে ফাইন। যদি বলে এস এর সমাপনী মূলধনের জের কত, এত, এই সমাপনী মূলধনের জেরের ক্ষেত্রে ওকে ক্লিয়ার, সকল মূলধন সহযোগ হবে। সবাই কি ক্লিয়ার হইছো? ক্লিয়ার হইছো ভাইয়া? এত ডিলেস পড়ানোর কারণ তুমি যেন কোনো না আটকাও, তোমার জন্য কেউ না আটকাইতে পারে, কথা ক্লিয়ার? তোমার জন্য একদমই কেউ না আটকাইতে পারে, কথা বুঝতে পারছো? এখন আসো, তাহলে মুনাফার কথা এখানে বলা নেই, তাই আমরা সমান ভাগে বন্টন করছি। ওকে, তাহলে ভাইয়া মনে রাখবা, যদি চুক্তিতে না থাকে, তাহলে চুক্তিতে নাই ধরো, তাহলে মুনাফা কেমন হবে? চুক্তিতে না থাকলে মুনাফা কি হবে? সমান। চুক্তিতে না থাকলে মুনাফা সমান। চুক্তিতে না থাকলে ঋণের সুদ কেমন হবে? 6%। চুক্তিতে না থাকলে উত্তোলনের সুদ কি হবে? 6 মাস। ক্লিয়ার? এই কথাগুলো ইম্পর্টেন্ট। চুক্তিতে না থাকলে এইগুলা একটু ফলো করতে হয়, চুক্তিতে না থাকলে এগুলো ফলো করতে হয়, ঠিক আছে ভাই? চুক্তিতে না থাকলে এগুলো ফলো করতে হয়। ভাইয়া যদি এখানে এই লাভ না থাকে, ডাইরেক্ট বলতো বন্টনযোগ্য মুনাফা, তাহলে কি আমি আর বাদ দিতাম না ভাইয়া? তাহলে এখানে যদি লাভ না থাকে, বন্টনযোগ্য লাভ মুনাফা থাকতো, তাহলে এই 60,000 বাদ দিতাম না, খবরদার 60,000 বাদ দেওয়া যাবে না। আবার এখানে লাভ আছে, এখানে সুদ বলেছে 10%, এই মূলধনের সুদ কিন্তু লাভ থেকে বাদ দিতে হতো। প্রত্যেকটা কথা গুরুত্বপূর্ণ, এই মূলধনের সুদ কিন্তু এই লাভ থেকে বাদ দিতে হতো, কারণ মূলধনের সুদটা একটা ব্যয়। ক্লিয়ার? মূলধনের সুদটা একটা ব্যয়। ক্লিয়ার? মূলধনের সুদটা একটা ব্যয়। আশা করি ক্লিয়ার। যারা কেমন বুঝছেন একটু জানাবা, মানে কেমন লাগতেছে তোমার, কি পুরো এই টপিক রিলেটেড সব কি ক্লিয়ার? 3 প্রকার ম্যাথ শিখছো, এখানে এমসিকিউ শিখছো 3টা, এখানে 3টা ম্যাথ শিখছো, এখানে 3 প্রকার ঝামেলা শিখছো। তাহলে তোমাকে কি এই টপিক্স এর কোশ্চেন কেউ আটকাইতে পারে? তুমি বলতে A to Z ক্লিয়ার তোমার। আসো
দেখো পুরাতন আর তো বিক্রয় অর্থ সেল করছো, কোন ধরনের নগদ প্রবাহ মনে রাখবা, যে কোনো স্থায়ী, সেটা একটা দ্বিতীয় পত্রের ঠিক থার্ড চ্যাপ্টার, তাকে নগদ প্রবাহনী বলে, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়, তাহলে বাংলা ভাষায় বললাম স্থায়ী, মনে রাখবা একটা কথা, একদম পুরো টপিকস ক্লিয়ার করো, কারণ পরীক্ষাতে বিপদে না পড়ো। স্থায়ী সম্পত্তি ক্রয় আর বিক্রয় যাই থাকুক না কেন, এই দুটাকে বলে কি বলতো, স্থায়ী সম্পত্তি ক্রয় আর বিক্রয় দুটাকে কি বলে, বিনিয়োগ কার্যক্রম। তাহলে কি বলে, বিনিয়োগ কার্যক্রম, ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে ভাইয়া আমি তো অর্থ পাবো, তাহলে অর্থায়ন না ভাইয়া, অর্থায়ন কি জানো, অর্থায়ন কার্যক্রম জানো, শেয়ার, বন্ড, ডিবেঞ্জার, এই সবগুলা কি জানো বিক্রয়। ভাইয়া আবার বলছি বিক্রয় বা ইস্যু, তাহলে এগুলা বিক্রয় করলে অথবা ইস্যু করলে। কিন্তু 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 তুমি যদি শেয়ার ক্রয় করো, আরে ভাই শেয়ার ক্রয় করছো তুমি, এটা তোমার জন্য বিনিয়োগ। তুমি শেয়ার ক্রয় করছো, তুমি বিক্রয় করছো, মানে কোম্পানি বিক্রয় করে অর্থায়নের জন্য, এটা ঠিক আছে, কিন্তু শেয়ার ক্রয় এটাও কিন্তু কি বিনিয়োগ, এটা বিনিয়োগ কার্যক্রম। কেন ভাইয়া, তুমি তো বিনিয়োগ করছো রে ভাই, মানে শেয়ার ক্রয়টা বিনিয়োগ, কিন্তু শেয়ার বিক্রয়টা বা ইস্যু করাটা এটা কিন্তু অর্থায়ন। কেন, শেয়ার ক্রয়, বন্ড ক্রয়, এগুলা কন্টেন্ট অফ বিনিয়োগ, বুঝতে পারছো? তাহলে কিন্তু বিক্রির ক্ষেত্রে কি হবে, অর্থায়ন, ঠিক আছে ভাইয়া, কারণ ওটা তো অর্থ সংগ্রহের জন্য কোম্পানি করে। ক্লিয়ার, ওকে, তাহলে এটা ইম্পর্টেন্ট, ওকে, বুঝতে পারছো? আর তাহলে পরিচালনার মধ্যে কি যাবে, ওই যে আমার চলতি সম্পদ আছে না ভাইয়া, চলতি সম্পদ, চলতি সম্পদ, চলতি দায়, অবচয়, এগুলো যাবে চলতি সম্পদ, চলতি দায়, এগুলো হ্রাস বৃদ্ধি পরিচালনার মধ্যে, মনে রাখবা চলতি সম্পত্তি যদি হ্রাস হয় তাহলে প্লাস, চলতি সম্পত্তি বৃদ্ধি পেলে মাইনাস, চলতি দায় বৃদ্ধি হলে কি প্লাস, মানে উল্টা রেক্টিক আর কি, চলতি দায় বৃদ্ধি হলে প্লাস হয় আর চলতি দায় হ্রাস হয়ে মাইনাস হয়, ওকে ডান। এটা হচ্ছে পরিচালন কার্যক্রমের ক্ষেত্রে কাজে লাগে, ডান, এগুলো পরীক্ষাতে কাজে লাগবে ইনশাআল্লাহ। এবং আটটা জিনিস মনে রাখবা, প্রত্যক্ষ, এটা পরীক্ষায় প্রচুর আসে, প্রত্যক্ষ পরিচালন কার্যের মধ্যে নগদ প্রবাহ, মানে প্রত্যক্ষ যে নগদ প্রবাহটা আছে, এই নগদ প্রবাহের ক্ষেত্রে পরীক্ষায় প্রশ্ন আসে যে নিট মুনাফার সাথে কোনটি যোগ হয়, এটার অ্যান্সার হচ্ছে নিট মুনাফার সাথে অবচয় যোগ হয়, ওকে, নিট মুনাফার কি যোগ হয়, অবচয় যোগ, এটা পরীক্ষাতে প্রচুর পরিমাণ আসে, হ্যাঁ, যে কোনটি যোগ হয় নিট মুনাফাতে, এটা হচ্ছে অবচয়। আসো এখন প্রশ্ন আছে ভাই, দেখো একটি মজুত পণ্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য, একটা মজুত পণ্যের ক্রয় মূল্য আছে, বাজার মূল্য আছে এত টাকা এবং এত টাকা, ঠিক আছে, দুটো দেওয়া আছে, যা বছর শেষে মজুত পণ্য গণনা থেকে বাদ পড়েছে, একটা বাদ পড়েছে, বাদ, ওই মজুত পণ্য সঠিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, 100% ঢাকা বিশ্ববিদ্যালয়ের কপি পেস্ট কোশ্চেন, সঠিকভাবে লিপিবদ্ধ মুনাফা কি, তাহলে এক কথায় বাদ পড়েছে, আগে আসো বাদ, প্রথমত টাকা কোনটা হবে, এটা নাকি এটা, এটা, তাহলে আসো তো এই টাকাটা হবে, তাহলে এখানে এই টাকা নাই নাই নাই, এটা অ্যান্সার, শেষ, 1 সেকেন্ডের খেলা, টেকনিক্যাল গেম খেলে দিলাম, যে তোমার প্রথমত কোনোটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার লাস্টে, ঠিক আছে? তাহলে প্রথম কথা অ্যান্সার কোনটা, লাস্টটা, কারণ দুটার মধ্যে তো এটা টাকা কম আছে, এটা হয়, কিন্তু কিভাবে, তাহলে আমি যদি এখানে আটা থাকতো 12,500 কি বা কমবে, তখন আমি কি করতাম, আসো ঝামেলা ওখানে হইতো। প্রথম কথা দেখো, আমি মজুত পণ্য কম, তাহলে মজুত পণ্য কম হলে কি হবে, তাহলে মজুত পণ্য মানে সমাপনী মজুদ, সময় যখন কম হয়, আমরা সবাই জানি কিনা মনে আছে, একটু আগে পড়াইছিলাম, বিক্রয়যোগ্য পণ্য ধরো 10 টাকা মাইনাস সমাপনী মজুদ 3 টাকা, তাহলে আমার বিক্রিত পণ্য হয় 7 টাকা, তাহলে আমি কি বলতে পারি, এটা যদি কমাই দিই 1 টাকা করে দিই, নিচে বিক্রিত পণ্য হয় 9 টাকা, তাহলে বিক্রিত পণ্য বেড়ে যাবে, তাহলে আমি বলতে পারি সমাপনী মজুদ পণ্য কম হলে বিক্রিত পণ্য বেড়ে যাচ্ছে, তাহলে এখানে যে সমাপনী কি বাদ পড়েছে, যে বাদ 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 বাদ, এই বাদ মানে কি কম, তাহলে সমাপনী বাদ পড়া বা কম পড়লে কি হয়, কম পড়লে অথবা বাদ গেলে বিক্রিত পণ্যের ব্যয় বেড়ে যাবে, তার বিক্রিত পণ্যের বেড়ে গেলে কি হয়, কোম্পানির মুনাফা কি হবে, কোম্পানির মুনাফা কি হবে, ব্যয় বেড়ে গেলে মুনাফা কমে যাবে, তাহলে মুনাফা কমে যাবে, অথবা মালিকানা সত্ত্ব কি হবে, মালিকানা সত্ত্ব কমে যাবে, মালিকানা অথবা মালিকানা কমে গেলে কি হয়, তোমার মুনাফা কমে গেলে কি হয়, আয়কর, কোম্পানি যে আয়কর থেকে বছর শেষে আয়করও কমে যায়। আমি তোমাকে একাধিক শিখালাম যে তুমি পরীক্ষার আর কোনো বিপদে না পড়ো, তার মানে বুঝতেই পারছো, সমাপনী মজুত পণ্য যদি কি হয়েছে এখানে কমে গেছে, কমে যাচ্ছে, বাদতালি কমে গেলে কি হয়, বিক্রিত পণ্য বেড়ে যায়, মুনাফা কমে যায়, ওকে ফাইন, মালিকানা কমে যায়, আয়কর কমে যায়। এখন আসো যদি সঠিকভাবে গণনা হতো, দেখো সঠিকভাবে গণনা মানে কি, আগে ছিল কম, এখন সঠিক গণনা হলে কি হবে, সঠিক গণনা মানে কি, সমাপনী মজুদ বেশি, মানে স্বাভাবিক, আগে কম এখন বেশি, তাহলে বেশি হলে কি হবে, ব্যয় আগে বেড়ে গেছিল, এখন ব্যয় কি হবে, ব্যয় কমে যাবে, আর ব্যয় কমে যাবে কি হয়, ব্যয় কমে গেলে মুনাফা কি হবে, মুনাফা বেশি হবে, আর মুনাফা বেশি হলে কি হবে, মালিকানা সত্ত্ব কি হবে, বেশি হবে, আয় করো কি হবে, আয় করো বেশি হবে। তোমার এইখান থেকে আর কোনো কোশ্চেন তোমার আটকায় মানে বললো, এই সমাপনী মজুদের কম বেশি হলে তোমাকে এনি কোশ্চেন আটকাতে পারো না, ক্লিয়ার? তাহলে সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের উল্টা সম্পর্ক,
ওকে ফাইন, প্রাণী মজুদ বৃদ্ধি পেলে বিক্রিত পণ্যের বেশি হয়, ওটার সাথে ভালো সম্পর্ক, ওটার দিকে আর যাবো না। হ্যাঁ, তো এটা আনসার ক্লিয়ার পাইছো যে এটা কি হবে, বাড়বে। কারণ তোমাকে যদি আবার এইটুকু কি বাদ পড়েছে সঠিকভাবে লিপিবদ্ধ বলে, তাই যদি সঠিক না বলতো, তাই এইটুকু না বললে কি হতো, বাদ পড়া নিয়ে অ্যান্সার করতাম, তখন অ্যান্সার হতো মুনাফা কমে যাবে। ক্লিয়ার? যেহেতু সঠিকভাবে লিপিবদ্ধ হলে তার মানে এটা গণনা করা হবে, বুঝতে পারছো? তো সঠিকভাবে লিপিবদ্ধ হলে গণনা করা হবে। আর যদি এই পর্যন্ত থাকতো তাহলে কি বাদ পড়েছে মানে কম, তাহলে এই প্রশ্নগুলা ঘুরায় আসবে। সমাপনী মজুদ কম হলে কি হবে, সমাপনী মজুদ বেশি হলে কি হবে, এরকম অপশন থাকবে। ওকে, সমাপনী কম হলে কি হয়, বেশি হলে কি হয়, এরকম অপশন থাকবে। ওকে, এরকম ভাবে প্রশ্ন হবে। আসো, এখানে বলছে একটি পুরাতন গাড়ি সংস্করণ, আচ্ছা পুনর্সংস্করণ মনে রাখবা, তো এটাও রিপিটেড কোশ্চেন। পুনরায় সংস্করণ তুমি কি প্রতিদিন, মানে পুনরায় সংস্করণ বলতে তুমি কি প্রতিদিন সংস্করণ করো? মানে সংস্করণ কি প্রতিদিন করো না, অনেক দিন পর পর করো, রাইট? তো এটা মূলধন জাতীয় ব্যয়। যে ব্যয়গুলা কি অনেক দিন পর পর, তাকে মূলধন জাতীয় ব্যয় বলে। মুনাফা ব্যয় কি প্রতিনিয়ত হয়। মনে রাখবা, তুমি যে কোনো একটা সম্পত্তি কিনছো, সেই সম্পত্তির দুটা জিনিস বাদে, একটা হচ্ছে মেরামত, মেরামত, একটা হচ্ছে বীমা খরচ, এই দুটাকে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। এই দুটা বাদে বেসিক্যালি সকল খরচকে মূলধন জাতীয় খরচ বলে। যেমন একটা সম্পত্তিকে জাহাজ ভাড়া লাগে, স্থাপন ব্যয় লাগে, মজুরি লাগে। একটা সম্পত্তিকে কি লাগে, একটা সম্পত্তিকে মজুরি লাগে, জাহাজ ভাড়া লাগে, তারপর হচ্ছে তোমার ডক চার্জ লাগে, আমদানি শুরু, নট রপ্তানি শুরু, এই সবকিছু সম্পত্তির সাথে দেখানো হয়, তাই মূলধন জাতীয় ব্যয় বলে। কিন্তু ওর সাথে মেরামত, কোন একটা ঠিকঠাক বীমা, এগুলাকে মুনাফা জাতীয় ব্যয় বলে। ঠিক আছে, ওকে ফাইন। এখন এখানে একটা জিনিস, এখানে মুনাফা জাতীয় ব্যয়, একটা মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা ব্যয় কি, ওই যে বলেছিলাম না, সকল প্রকার কি ব্যয়ের আগে যদি অগ্রিম থাকে, সকল প্রকার ব্যয়ের আগে অগ্রিম থাকলে মুনাফা জাতীয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আবার কি স্পেশালি কি প্রাথমিক খরচ আছে, স্পেশালি কি অবলোককের কতে কমিশন আছে, শেয়ার অবহার আছে, এইগুলা বলে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই দুই টাইপের প্রশ্ন পরীক্ষায় আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন ঝামেলা আছে, অগ্রিম ব্যয়ের মধ্যে কি আছে, ধরো অগ্রিম ব্যয়ের মধ্যে আছে 3 বছরের জন্য বীমা প্রদান, এক। এই কোশ্চেন আছে প্রাথমিক খরচ আছে, আমি কোনটা অ্যান্সার মনে রাখবে, এই তিনটা যদি কখনো দেখো, আগে এই তিনটা প্রাধান্য পাবে। ওকে, আমি আবার বলছি, প্রাথমিক খরচ, অবলোকন কমিশন, শেয়ার বাট্টা, এগুলা পরীক্ষা আছে, অগ্রিম ব্যয় আছে বা অগ্রিম বীমা আছে বা অগ্রিম ভাড়া আছে, তখন কিন্তু এই তিনটা আগে দিবা, এই তিনটা আগে দিবা, এগুলো অ্যান্সার হবে না। আর এগুলো না থাকলে এগুলো হবে, দুটাই থাকলে এগুলো অ্যান্সার হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18 সালে এরকম একটা কোশ্চেন অনেকে ভুল করেছিল। ঠিক আছে, ওকে ফাইন। এখন আসো এই পুনঃসংস্থান প্রতিদিন করো। যদি এখানে বলতো মেরামত, তাহলে এটা তো মূলধন ব্যয়, জেনে গেছো অ্যান্সার। কিন্তু যদি বলতো মেরামত, তাহলে মেরামত তো তুমি প্রায় করতে পারো, রাইট? মেরামত তো প্রায় করতে পারো, সেটা হচ্ছে এক প্রকার কি মুনাফা ব্যয় হতো। ঠিক আছে ভাই, তাহলে পুরাতন গাড়ি সংস্করণ ক্লিয়ার। ওকে, আসো এখন আসো, বলেছে একটি যন্ত্রপাতি ক্রয় মূল্য, পরিবহন ব্যয়, ক্রয় মূল্য আছে, পরিবহন ব্যয় আছে, সঞ্চালন ব্যয় আছে। তাহলে এটা হচ্ছে আমার কি ক্রয় মূল্য, পরিবহন ব্যয়, সঞ্চালন ব্যয় মানে চালানোর জন্য। আয়ুষ্কাল আছে 4 বছর। অবশিষ্ট মূল্য মানে কি, ভগ্নাবশেষ মূল্য। ক্রমহ্রাসমান পদ্ধতিতে উদ্বৃত্ত হতে দ্বিতীয় বছরের অপচয়। আচ্ছা, প্রথম কথা মনে রাখবা, একটা ইম্পর্টেন্ট, ক্রমহ্রাসমানে অবশিষ্ট মূল্য ভগ্নাবশেষ বিবেচনা হয় না, এক নাম্বার। 2 নম্বর হচ্ছে ক্রমহ্রাসমান যেহেতু অবচয় হার বের করতে হয় মাস্ট। তাহলে অবচয় হার যেহেতু মাস্ট বের করতে হয়, আমি বের করবো 4 বছর আয়ুষ্কাল, তাহলে 200/4, তাহলে আমার 1 বছর অবচয় মানে অবচয় হার হচ্ছে 50%। ঠিক আছে, আগে হার বের করলাম। এখন চাইছে কি দ্বিতীয় বছরের অবচয়। ওকে ফাইন, তাহলে প্রথমত ক্রয় মূল্য কত। আসো, একটি সম্পত্তির মোট ক্রয় মূল্য তুমি নিজে দেখো একটু, মোট ক্রয় মূল্য বের করতে কি লাগে, তার টোটাল খরচ, একে একদম পারফেক্টলি। প্রথমে যে ক্রমহ্রাসমানের একদম দ্রুত হ্রাসমান, আমরা সবাই জানি, এটা নিয়ে প্রবলেম নাই। ওকে, তাহলে মোট ক্রয় মূল্যটা কত, মানে সে কততে কিনছে, 5,50,000 আসবে। সঞ্চালন ব্যয় মানে কি পরিচালনা করার জন্য, স্টার্টিং করার জন্য, ওটাও আসবে 5,70,000 টোটাল। আসো, তোমার 5,70,000, এর উপরে কি আছে 50% কি অবচয়, তাহলে 50% অর্ধেক, 5 লাখের অর্ধেক কত, 5 লাখের অর্ধেক হচ্ছে 2.5 লাখ, আর 70,000 অর্ধেক কত 35,000, তাহলে 2.5 লাখ আর 35,000 কত 2,85,000। ক্লিয়ার? আবার বুঝো, 5 লাখের অর্ধেক হচ্ছে 2.5 লাখ, আসছে স্যার, আসা যাবে না, এই টেকনিক হবে। 70,000 অর্ধেক 35, তাহলে 2.5 লাখ আর 35 কত 2,85,000, তাহলে বাকি থাকে কত 2,85,000 টাকা বাকি থাকে। এখন এটার নাম কি প্রথম বছরের অবচয়, বাট এটার নাম কি জানো, প্রথম বছরের বইমূল্য। স্যার কেন শিখাচ্ছেন, কারণ পরীক্ষা হলে কাজে লাগবে। এই প্রশ্নে এরকম আসছে, তোমাকে অন্যভাবে আসতে পারে, এখন অন্যভাবে আসতে পারে যে তোমার প্রথম বছরের বইমূল্য কত। ওকে, তখন তুমি দেখো আবার এই যে 2,85,000, এটারও কি তৃতীয় বছরের 50% অর্ধেক। স্যার 25% যদি বলতো 4/1 ভাগ, 10% যদি বলতো 10/1 ভাগ, 20% যদি বলতো 5/1 ভাগ, কারণ 10 একশোর মধ্যে 10 বার যায়, 20 একশোর মধ্যে 5 বার যায়, 50 একশো 25 একশোর মধ্যে 4 বার যায়। ওকে,
এবার ভাগ করলে হয়ে যাবে, পার্সেন্টেজ কখনো ডিরেক্ট করা লাগে না। আসলে অর্ধেক কত, 2 লাখের অর্ধেক কত, 1 লাখ। 80 অর্ধেক কত, 40। 1,40,000। 5,000 অর্ধেক কত, 2,500। ঠিক আছে, ওকে। 1,42,500, 1,40,000 আল্লাহ 2,500, 1,42,500। ঠিক আছে, বাকি থাকে কত, 1,42,500। এই যে দ্বিতীয় বছরের অবচয় আছে এটা। আর তাহলে প্রথম বছরে কিন্তু কমতে থাকে। এক ইন্টারেস্টিং পয়েন্ট দেখো, কোনো মাস পর্যন্ত অবচয় যে হারটা এটা সেম থাকে, কিন্তু অবচয়টা কমতে থাকে আস্তে আস্তে। ঠিক আছে, আর কোনো সময় তো অবচয় ধরে কার উপরে বলো তো, এই দেখো বহিমূল্যের, এই দেখো দেখছো আনা হয়েছে। তার মনে রাখবা এই পদ্ধতিতে অবচয় ধরা হয় বহিমূল্যের উপর। কি মূল্যের উপরে, বহিমূল্যের উপরে, বহিমূল্যের উপরে। এই বহিমূল্যের একটা নাম কি, বুক ভ্যালু। এই বুক ভ্যালু হারামি কি ইংলিশ নাম না বাংলা নাম, বাংলা নাম। ওকে ফাইন, তার অন্তর্লিখিত মূল্য বলে, অন্তর্লিখিত মূল্য বলে। ঠিক আছে, বহিমূল্য রাখলাম। ঠিক আছে, বা রিটেন ভ্যালু বলে, রিটেন ভ্যালু। ওকে, বা লিখিত মূল্য বলে। এখন আমি এগুলা কেন বলতেছি, মানে এক এক ভার্সিটি এক এক নাম ইউজ করে। আমার সব ভার্সিটি কোশ্চেন সলভ করতে গেলে তোমাকে শিখাচ্ছি। তুমি আমার উপর রাগ করলে আমি সরি, কারণ হচ্ছে ভাই তুমি আমার কাছে পড়তে আসছো মানে তোমার কমন পাওয়া লাগবে। ঠিক আছে, তোমাকে ওইভাবে পড়তে হবে যেভাবে পড়লে তোমাকে আসলে পরীক্ষা হলে ওই টপিকের কোশ্চেন আটকানো কষ্ট হবে। হ্যাঁ, তাহলে এইটাই আমার অ্যান্সার। কিন্তু দেখছো দ্বিতীয় বছরে বহিমূল্য, এই যে ক্লিয়ার ভাইয়া। তাহলে তুমি এখান থেকে কি কি কোশ্চেন শিখলাম, ক্রমশ মানে বেসিক শিখলাম, তুমি ক্রমশ বেসিক শিখছো, তুমি ক্রমশ মানে অবচয় বের করা শিখছো, পার্সেন্টেজ বের করা শিখছো, তুমি ক্রমশ মানে বহিমূল্য বের করা শিখছো, ক্রমশ থেকে কিছু বেসিক থিওরি শিখছো, যেগুলো তোমার হয়তো মুখস্থ করতে কখনো পারোনি, একবারে ক্লিয়ার। ওকে, তোমরা একটু জানাও তোমাদের কেমন লাগতেছে, এবং তোমরা এইভাবে পড়লে কি আসলে তোমাদের পারফেক্টলি মানে একদম সক্ষমতা হচ্ছে কি, এবং তোমার মনে হচ্ছে কিনা যে আমি পারফেক্ট একটা সলভিং বা অ্যানালাইসিস বা পারফেক্ট একটা হচ্ছে ইয়া পাচ্ছ ফিডব্যাক আর কি। হ্যাঁ, জানাবা। ওকে, নেক্সট কোশ্চেন আমরা এখন 23-24-এ যাবো। ওকে, সো জানাও। এখন আমি আসলে তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে আমি অ্যানালাইসিস করালে ও ক্লাস থেকে কোশ্চেন কমন থাকা লাগবে। তো আমি খুবই সরি এত দেরি হওয়ার কারণে। তো আসলে ব্যাপারটা কি জানো, আমি এমনভাবে পড়াচ্ছি যে ওই টপিকস ক্লিয়ার, তুমি দেখছো আলটিমেটলি তোমার কি হচ্ছে, তোমার টপিকসটা ক্লিয়ার হচ্ছে, মানে তোমার আসলে কোশ্চেন সলভ হচ্ছে না। তো তোমরা যারা আমাকে চিনো তোমরা অবশ্যই, আমাকে একটু চিন্তার সময় লাগে স্টুডেন্টদের,